আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মানে প্রিলি রিটেন দুই জায়গার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রিলি রিটেন দুই জায়গাতেই এখান থেকে প্রশ্ন আসে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবকিছু ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? ক্লিয়ার বলছেন? হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা দেখেন, আমি 171 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম গত ক্লাস পর্যন্ত, তাই না? 171 আমার যতদূর মনে আছে 171 নাম্বার ক্লাস অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম। 171 হয়ে গেছিল, তাই না? এই যে 171 এই অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম, তাই কি না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা করব কত থেকে? 172 থেকে, তাই তো? জি এনামুল হক রাসেল, অনেকদিন পর দেখলাম ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্না রয় আদাব। আচ্ছা এবার আমরা শুরু করি। হ্যাঁ, 172 নম্বর প্রশ্নে দেখেন কি বলছে। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। খেয়াল করেন প্লিজ। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গ মিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? আচ্ছা আচ্ছা, তাহলে কি বলছে? মেঝের দৈর্ঘ্য। সবাই একটু তাকান। এখন এই মেঝেটা কিন্তু আয়তাকার, একটু খেয়াল করছেন? মেঝেটা কিন্তু আয়তাকার। এখন আমরা মেঝে পাকা করি। মেঝে আসলে কেমন বলে তো? মেঝেটা এরকম আয়তাকার না? তাহলে মেঝে পাকা করতেছি মানে কি জানেন? এই মেঝের এই ক্ষেত্রফলটা আমি পাকা করতেছি। মেঝের যে ক্ষেত্রফল না, সেই ক্ষেত্রফলের উপর দিয়ে প্রলেপ দিচ্ছি। তার মানে হচ্ছে, আমি আবার বলছি, যখন বলবে মেঝে পাকা করতেছে বা মেঝেতে টাইলস দিচ্ছে, মেঝেতে মাদুর বিছাচ্ছে, তার মানে বুঝবেন যে টাইলস করে বা পাকা করে এই ক্ষেত্রফলটা ঢেকে দেওয়া হচ্ছে, ক্ষেত্রফলটা। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সম্পূর্ণ ক্ষেত্রফল, খেয়াল করেন প্লিজ, এই সম্পূর্ণ ক্ষেত্রফল ঢাকতে মোট খরচ হচ্ছে 144 টাকা। খেয়াল করেন প্লিজ। এখন ক্ষেত্রফলের একক কি বলেন তো? ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ মিটার। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার, তাই কি না? আচ্ছা, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, মনোযোগ দিন। তাইলে এখানে বলছে যে প্রতি বর্গ মিটার পাকা করতে লাগছে 2 টাকা। প্রতি বর্গ মিটার পাকা করতে লাগছে 2 টাকা। এই যে কত বছর আগের অঙ্ক আমি জানি না, ঠিক আছে? দেখেন 2004 সালে আসছে, অনেক আগের অঙ্ক। আচ্ছা, তবুও প্রতি বর্গ মিটারে 2 টাকা তো কখনোই ছিল না আসলে। আচ্ছা, প্রতি বর্গ মিটার পাকা করতে মানে এই ধরনের এই অংশটা পাকা করতে লাগছে কয় টাকা? 2 টাকা। এরকম পুরোটা পাকা করতে লাগছে হচ্ছে 144 টাকা। তাহলে মোট খরচ, এদিকে তাকান, মোট খরচ, এই মোট খরচকে প্রতি বর্গ মিটারে খরচ দেখেন, এই মোট খরচকে প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে ভাগ করলে আমরা এই জায়গার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে মোট খরচ কত? 144 টাকা। আর প্রতি বর্গ মিটার ঢাকতে খরচ হয়েছে কত? 2 টাকা। তাহলে টোটাল খরচকে 1 বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ করলে এখানে মোট কত বর্গ মিটার ছিল, মানে এই জায়গার ক্ষেত্রফল কত ছিল সেটা পেয়ে যাবো। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ কাইন্ডলি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, মোট খরচকে 1 বর্গ মিটার পাকা করতে যে খরচ হয়েছে সেটা দিয়ে ভাগ করলে এখানে কত বর্গ মিটার জায়গা আছে, মানে এই জায়গার ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাব। তাহলে মোট খরচ ডিভাইডেড বাই 1 বর্গ মিটারের খরচ ইজ ইকুয়াল টু এই জায়গাটা কত বর্গ মিটার। ঠিক আছে? তাহলে 144কে 2 দিয়ে ভাগ করলে 72 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে, এই খরচ থেকে আমরা কি পেয়ে গেলাম? খরচ থেকে ওই মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখেন, ঠিক আছে? তাহলে মেঝের এরিয়া পেয়ে গেছি। মেঝের এরিয়া, এদিকে তাকান, মেঝের এরিয়া পেয়ে গেছি। এখন কোশ্চেনে বলা আছে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ বি ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু হবে 2x। এখন আমাদের অঙ্কে দৈর্ঘ্য বের করতে বলছে। এখন দৈর্ঘ্য যদি বের করতে চান, দৈর্ঘ্য মানে তো 2x,
তাহলে দৈর্ঘ্যের মান যদি বের করতে চান তাহলে এক্স এর মান লাগবে, ওই এক্স এর মানটা দেওয়া নাই, ওই এক্স এর মানটা কোনো না কোনো ভাবে বের করে নিয়ে আসতে হবে। ওই এক্স এর মান বের করার জন্য আমাদের হেল্প হিসেবে এই যে ক্ষেত্রফলটা বের করছি। এখন ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখেন এদিকে তাকান, তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে 2x, ওই যে ধরছি, প্রস্থ মানে x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলের মানটা হচ্ছে 72, তাই ইজ ইকুয়াল টু 72, এটা প্রশ্ন মতে। ঠিক আছে, তাহলে এই x আর x গুণ করলে হবে x স্কয়ার, 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে 72 কে 2 দিয়ে ভাগ, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 36, তাহলে x ইকুয়াল টু √36, আর √36 মানে হচ্ছে 6, x এর ভ্যালু 6। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত ধরছিলাম, দৈর্ঘ্য মানে 2x, তাহলে অতএব দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 2x, x মানে হচ্ছে আবার 6 বের হইছে, তাহলে 6 2 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি কাইন্ডলি আমাকে একটু বলবেন অঙ্কটা কি বুঝছেন, অঙ্কটা কি বুঝছেন? শোনেন, আপনাকে যদি দৈর্ঘ্য বের করতে হয়, এদিকে তাকান, সবাই মনোযোগ দেন, আপনাকে যদি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আপনার অঙ্কে ক্ষেত্রফল দেওয়া থাকতে হবে অথবা পরিসীমা দেওয়া থাকতে হবে। পরিসীমা বা ক্ষেত্রফল কোনো একটা ডেটা না দেওয়া থাকলে তো আপনি দৈর্ঘ্য বের করতে পারবেন না, কারণ পরিসীমার সূত্রের মধ্যেও দৈর্ঘ্য আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু পরিসীমা। আবার ক্ষেত্রফলের সূত্রের মধ্যেও দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে আপনাকে যদি দৈর্ঘ্য বের করতে হয় বা প্রস্থ বের করতে হয় তাহলে অঙ্কে হয় পরিসীমা দেওয়া থাকতে হবে বা ক্ষেত্রফল দেওয়া থাকতে হবে। তাহলে এই কোশ্চেন হয় পরিসীমা দেওয়া আছে, নাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। এখন অঙ্কে তো পরিসীমা দেওয়া নাই, আবার ক্ষেত্রফলও দেওয়া নাই, কিন্তু এই মেঝেটা ঢাকতে 144 টাকা খরচ হয়েছে, প্রতি বর্গ মিটারে খরচ 2 টাকা। এখান থেকে এই মোট খরচ থেকে আমরা এই জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব, তারপরে আমরা ইউজ করবো হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে উত্তর কত, 12 মিটার। 12 মিটার, 12 সেন্টিমিটার কেন হবে, এই যে এগুলোতে বর্গ মিটারে ছিল, তাহলে উত্তর 12 মিটার এটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওকে, আচ্ছা। ওকে, এবার নেক্সট, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। আরে এটা তো কেবলই করালাম, এটা 172, এটা 172, এটা 173। একটি ঘরের মেঝে কার্পেট দ্বারা মোড়াতে 800 টাকা খরচ হয়। দেখেন, একটি ঘরের মেঝে কার্পেট দ্বারা মোড়াতে 800 টাকা খরচ হয়। ওকে ফাইন। যদি ঘরটির দৈর্ঘ্য 1 মিটার কম হতো তাহলে মেঝে মোড়াতে 700 টাকা খরচ হতো। ঘরটির দৈর্ঘ্য নির্ণয় করুন, ঘরটির দৈর্ঘ্য নির্ণয় করুন। দেখেন একটু তাকান প্লিজ, একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াচ্ছেন, কার্পেট দিয়ে মোড়াচ্ছেন মানে কার্পেট বিছাই দিচ্ছেন, মেঝের উপর দিয়ে কার্পেট বিছাই দিচ্ছেন। ঠিক আছে, তাহলে মেঝের উপর দিয়ে কার্পেট বিছাই দিলে পরে আপনার পুরো মেঝেটা ঢেকে দিতে আপনার 800 টাকা খরচ হচ্ছে। বলছে যে এই ঘরটার দৈর্ঘ্য যদি, মানে এই ঘরটার দৈর্ঘ্য কত ছিল বলা নাই, বলছে এই ঘরটার দৈর্ঘ্য যদি 1 মিটার কম হতো। আচ্ছা, 1 মিটার কম হলে কি মেঝেটা কম হতো না, মেঝেটা ছোট হতো না? মেঝেটা ছোট হলে কার্পেট দিয়ে বিছাতে খরচ কি কম হবে। তা বলছে ঘরের দৈর্ঘ্য যদি 1 মিটার কম হতো সেক্ষেত্রে মেঝে মোড়াতে 700 টাকা খরচ হতো। তাহলে ঘরটির দৈর্ঘ্য কত নির্ণয় করুন, তাকাবেন। দেখেন এখন এই যে, তার মানে ঘরের অরিজিনাল ঘরটা যখন অরিজিনাল শেপে ছিল তখন খরচ হচ্ছে 800 টাকা, কিন্তু এখান থেকে যখন দৈর্ঘ্যটা 1 মিটার কমে যাচ্ছে তখন ঘরের মেঝেটা ছোট হয়ে আসতেছে, তখন খরচ হচ্ছে 700 টাকা। তার মানে এই যে দৈর্ঘ্য কয় মিটার কমে গেছে, দৈর্ঘ্য 1 মিটার কমছে। দেখেন, দৈর্ঘ্য 1 মিটার কমলে খরচ কমে। খরচ কমে ইজ ইকুয়াল টু 800 মাইনাস 700, 100 টাকা। আমি 800 মাইনাস 700 একবার লিখে দিলাম, 100 টাকা লিখে দিলাম, সমস্যা? এই 100 টাকা কিভাবে পাইলাম, ওই যে 800 টাকা খরচ হতো আগে, আর দৈর্ঘ্য যখন 1 মিটার কমে যাচ্ছে তখন খরচ হচ্ছে 700 টাকা। তাহলে খরচ কতটুকু কম হচ্ছে, এই 800, এই যে 800 মাইনাস 700 ইজ ইকুয়াল টু 100 টাকা। এই 100 টাকা কি খরচ কম হচ্ছে, খরচ কম হচ্ছে। তার মানে দৈর্ঘ্য যদি 1 মিটার কমে সেক্ষেত্রে খরচ কমে 100 টাকা। কথাটা ঠিক আছে কিনা? এখন এই কথাটাকে যদি উল্টায় লিখি যে 100 টাকা খরচ কমে যখন দৈর্ঘ্য কমে 1 মিটার, বা এই জিনিসটা কি বলা যায় না? একটু তাকান তো প্লিজ, এদিকে তাকান। তার মানে 1 মিটার দৈর্ঘ্য যদি কমে যায় সেক্ষেত্রে খরচ 100 টাকা কমে গেছে। এর মানে কি এটা বোঝায় না যে 1 মিটার দৈর্ঘ্য পরিমাণ কার্পেট দিয়ে মোড়াতে 100 টাকা খরচ হয়? কারণ 1 মিটার দৈর্ঘ্য কমে গেছে, খরচ 100 কমে গেছে। এর মানে কি
ওই 1 মিটার যদি দৈর্ঘ্য না কমতো তাহলে মানে আরো 100 টাকা বেশি লাগতো না। তার মানে কি 1 মিটার দৈর্ঘ্য পরিমাণ ঘরকে কার্পেট দিয়ে মোড়াতে 100 টাকা খরচ হচ্ছে, এটা কি তাই বোঝায় না? আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝছেন? দৈর্ঘ্য 1 মিটার কমে গেছে, তাতে খরচ 100 কমে গেছে। তাহলে ওই দৈর্ঘ্য যদি 1 মিটার না কমতো তার মানে কি খরচ আরো 100 বেশি লাগতো না? তার মানে কি এটা বোঝায় না যে ওই 1 মিটার কার্পেট দিয়ে মোড়াতে 100 টাকা খরচ হচ্ছে? এটা কি বোঝা যায় না? তার মানে কি আমরা এটা বলতে পারি না যে 100 টাকা খরচ হয় 1 মিটার মোড়াতে? বলা যায় কিনা? ইয়েস। তার মানে এই লাইনটাকে যদি আমি ঘুরাই লিখি, এই লাইনটা থাকলো আপাতত 100 টাকা খরচ হয় ইজ ইকুয়াল টু 1 মিটার দৈর্ঘ্যে। তাহলে অতএব 1 টাকা খরচ হয় ইজ ইকুয়াল টু 1/100 মিটার দৈর্ঘ্যে। অতএব 800 টাকা খরচ হয়। এখন অতএব 800 টাকা খরচ হয় 800 ডিভাইডেড বাই 100, এই দুইটা শূন্য কাটা, ইজ ইকুয়াল টু 8 মিটার দৈর্ঘ্যে। তার মানে হচ্ছে 800 টাকা খরচ হয় হচ্ছে 8 মিটার দৈর্ঘ্যে। তার মানে ওই ঘরের দৈর্ঘ্য 8 মিটার। কথা কি বুঝছেন? কারণ অঙ্কে বলাই আছে যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 800 টাকা লাগে। তাহলে 800 টাকা যখন খরচ হয় সেটাই তো অরিজিনাল ঘরের দৈর্ঘ্য, তাই না? সেটাই তো অরিজিনাল ঘর। তাহলে 800 টাকা খরচ হয় কত মিটার দৈর্ঘ্যে? 8 মিটার দৈর্ঘ্যে। তার মানে কি ওই ঘরের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে এটা উত্তর হচ্ছে 8 মিটার, সি নাম্বার অপশন। একটু রেসপন্স করতে হবে, না বুঝলেও রেসপন্স করতে হবে। এখানে খেয়াল করেন প্লিজ, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 800 টাকা খরচ হয়। যদি ঘরের দৈর্ঘ্য 1 মিটার কম হতো তাহলে খরচ হতো 700 টাকা। তার মানে 800 টাকা থেকে খরচ কমে 700 টাকা আসছে। তার মানে খরচ কমছে কতটুকু? 800 মাইনাস 700, 100 টাকা। এই 100 টাকা কমার জন্য কি হয়েছে? ঘরের দৈর্ঘ্য 1 মিটার কমে গেছে। তার মানে ঘরের দৈর্ঘ্য 1 মিটার চেপে গেলে 100 টাকা খরচ চেপে যায়। তাহলে ঘরের দৈর্ঘ্য যদি 1 মিটার না চাপতো তার মানে 100 টাকা খরচ বেশি হতো। তার মানে ওই প্রতি 1 মিটার দৈর্ঘ্যের জন্য 100 টাকা খরচ হচ্ছে। তাহলে 100 টাকা খরচ হয় 1 মিটার দৈর্ঘ্যে। তাহলে এই 800 টাকা খরচ হয়েছে কয় মিটার দৈর্ঘ্যে? 8 মিটার দৈর্ঘ্যে। তো 800 টাকা খরচ হয়েছে তো পুরো ঘরের মেঝেকে কার্পেট দিয়ে মোড়াতে। তাহলে 800 টাকা খরচ হয়েছে যে দৈর্ঘ্যে, সেটাই তো অ্যাকচুয়াল ঘরের দৈর্ঘ্য। মানে কথাটা কি বোঝা যাচ্ছে? টেকনিক্যালি ব্যাপারটা বুঝতে পারছেন? ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়া থেকে 800 টাকা খরচ হয়নি? তাহলে 800 টাকা খরচ হয়েছে কত মিটার দৈর্ঘ্যে, সেটা বের করা মানেই তো ওই ঘরের দৈর্ঘ্যটা বের করা। নেক্সট, একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গ মিটারে 3 টাকা হিসেবে 324 টাকা খরচ হয় তবে মেঝের দৈর্ঘ্য কত? দেখেন একই প্রশ্ন, মানে এর আগে 172 নাম্বার যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনের অনুরূপ কোশ্চেন। হ্যাঁ, এখানে কি বলছে? একটি ঘরের মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 3x। ক্লিয়ার? এখন বলছে যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গ মিটারে 3 টাকা খরচ হয়। ধরেন এটা হচ্ছে সেই মেঝে, এই মেঝেটা পাকা করতে প্রতি বর্গ মিটারে 3 টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটারে 3 টাকা খরচ হিসাব করে এই সম্পূর্ণ মেঝে পাকা করতে মোট খরচ হচ্ছে 324। তাহলে মোট খরচকে আমি যদি 1 বর্গ মিটার জায়গা পাকা করতে যত খরচ হয়, এই যে 3 টাকা প্রতি বর্গ মিটারে 3 টাকা, তাহলে টোটাল খরচকে প্রতি বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ করলে এখানে কত বর্গ মিটার আছে সেটা পাবো না? এখানে কত বর্গ মিটার আছে সেটা পাবো, তার মানে এটার ক্ষেত্রফল পাবো। তাহলে মোট খরচ ডিভাইডেড বাই প্রতি বর্গ মিটারের খরচ, এটা হচ্ছে এরিয়া। এখন 3 দিয়ে কাটেন, 3 দিয়ে 32 এর মধ্যে যায় না, 3 দিয়ে 32 এর মধ্যে 10 বার যায়, 3 10 এ 30 থাকলো 2 2 এর পরে যায় 24, 3 8 24, 108। তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু 108 বর্গ মিটার। এটা বুঝছেন কিনা বলেন? এরিয়া ইকুয়াল টু 108 বর্গ মিটার। আর এই এরিয়ার সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এই এরিয়ার পরিবর্তে কি আমি দৈর্ঘ্য মানে 3x ইনটু প্রস্থ মানে হচ্ছে x লিখতে পারি কিনা? ইজ ইকুয়াল টু 108। এই x আর x গুণ করলে হবে x স্কয়ার, এই 3 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে। তাহলে 108 কে 3 দিয়ে ভাগ করলাম, 10 এর মধ্যে 3 3 এ 9 থাকলো 1, 1 এর পরে 8 18, 3 6 18 মানে 36, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে x ইকুয়াল টু কত? এই স্কয়ার ওই পাশে যে রুট হবে, √36 মানে 6, তার মানে x এর ভ্যালু হচ্ছে 6। ক্লিয়ার বিষয়টা? এখন অঙ্কে চাইছে কি দৈর্ঘ্য মানে কত? 3x। তাহলে x এর ভ্যালু বের হইছে, তাহলে অতএব দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 3x, 3 ইনটু x এর মান 6, 3 6 কত? 18। তাহলে উত্তর হচ্ছে 18। x এর মান 6, x এর মান তো উত্তর না, অঙ্কে চাইছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তো 3x ধরছেন আপনি, 6 কেন? 6 উত্তর দিচ্ছেন কেন? আমি বুঝলাম না ঠিক। আপনাকে
অঙ্কে চাইছে দৈর্ঘ্য, তা দৈর্ঘ্য মানে কত ধরছেন 3x, তাহলে উত্তর তো কেবল x এর মান বেরোইছে, x এর মান কি উত্তর, তো দৈর্ঘ্য তো 3x, তাহলে এখানে x এর মান বসাতে হবে না, তাহলে 3 কে 6 দিয়ে গুণ করলে 18 উত্তর। হ্যাঁ, যদি আমাকে প্রস্থ চাইতো, যদি বলতো প্রস্থ কত, তাহলে প্রস্থ ইকুয়াল টু যেহেতু x ধরছেন, তার মানে x এর মান সরাসরি এই 6 হচ্ছে প্রস্থ হইতো। এরিয়া বুঝি নাই, কি যে বোঝেন নাই সেটাই তো বুঝি নাই। আপনি কি কেবল জয়েন করছেন? জাফরুল ইসলাম কেবল জয়েন করছেন? আগের অঙ্ক মানে ক্লাস কি জ্যামিতি ক্লাস নতুন করছেন কিনা সেটা আগে বলতে হবে। জ্যামিতি ক্লাস নতুন করলে কিন্তু এখন বোঝানোর মতো মানে মানে সময় না আর কি, কারণ এগুলোর উপর অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো আপনাকে দেখে আসতে হবে, সিকোয়েন্সিয়ালি ক্লাস করতে হবে, কোনো ক্লাস মিস রেখে অন্য ক্লাস করা যাবে না, মাঝখান থেকে হুটহাট করে ক্লাস করা যাবে না, তাহলে বুঝবেন না, এটাই স্বাভাবিক এবং এটা ক্লাস করার নিয়ম না। ক্লাস করতে হয় কোনো একটা টপিক শুরু করলে একদম গোড়া থেকে শুরু করতে হয়, 1 নাম্বার ক্লাস থেকে শুরু করতে হয় ওই টপিকের, তারপরে সিরিয়ালি করে যেতে হয়। নেক্সট, একটি আয়তাকার মসজিদের, এই যে এই টাইপের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবেন, এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন এখানে কি বলছে, একটি আয়তাকার মসজিদের 15 মিটার দীর্ঘ, একটা আয়তাকার মসজিদের 15 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত মেঝে 2.2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে? সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। মানে আমরা কি করি যে দেখবেন যে মসজিদে শীতকালে কি করে, শীতকালে এই মসজিদের এই মেঝে কিন্তু দেখবেন যে ওই মাদুর বা কার্পেট দিয়ে ঢেকে দেয়, এরকম ছোট ছোট কার্পেট, এরকম একটা কার্পেট দেয়, তারপর আর একটা কার্পেট দেয়, তারপর আর একটা কার্পেট দেয়, তারপর আর একটা কার্পেট দেয়, এরকম কার্পেট দিয়ে কিন্তু মানে এই মেঝেটা ঢেকে দেয়, তাই না, যাতে শীত না লাগে, মানে ঠান্ডা যেন না লাগে। এখন প্রশ্ন হচ্ছে এই কার্পেট দিয়ে আমরা আসলে কি করি বলেন তো, কার্পেট দিয়ে আমরা কি ঢাকি এটা বুঝতে হবে, এদিকে তাকান, এখন কনসেপ্ট ক্লিয়ার হবে। কার্পেট দিয়ে আমরা এখানে কি ঢাকতেছি, কার্পেট দিয়ে কি ঢাকতেছি বলেন তো, এই কার্পেট দিয়ে কিন্তু আমরা এই মেঝের ক্ষেত্রফলটাকে ঢেকে দিচ্ছি। আবার বলছি, কার্পেট দিয়ে বা টাইলস দিয়ে মেঝের ক্ষেত্রফল ঢাকা হয়, কি ঢাকা হয়, মেঝের ক্ষেত্রফল, তার মানে আমরা কার্পেট দিয়ে মেঝের ক্ষেত্রফলটাকে ঢেকে দিচ্ছি। আমার কথা কি বুঝছেন? এখন কার্পেট দিয়ে যেহেতু মেঝের ক্ষেত্রফলটাকে ঢেকে দিচ্ছি, তাহলে একটু তাকান, তাহলে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল ঢাকতে এরকম কয়টা কার্পেট লাগবে সেটা আমরা চাচ্ছি না, তাই না? তাহলে কার্পেটের সংখ্যা, আগে একটা অঙ্ক বোঝেন, কার্পেটের সংখ্যাকে আমি n দ্বারা প্রকাশ করব, n ইজ ইকুয়াল টু, এদিকে তাকান মনোযোগ দেন, তাহলে এই পুরো ক্ষেত্রফলকে আমি এরকম ছোট ছোট কার্পেটের টুকরা দিয়ে ঢেকে দিচ্ছি, তাই না? সমান সাইজের কার্পেটের টুকরাগুলো কিন্তু সমান সাইজের হবে, যদিও আমার সমান সাইজ হয়নি। তাহলে কি করতে হবে জানেন, এদিকে তাকান, এই পুরো মেঝের ক্ষেত্রফলকে একটা কার্পেটের এরিয়া দিয়ে ভাগ করলে এরকম কয়টা কার্পেট লাগবে এখানে সেটা বেরোবে। তাইলে মেঝের ক্ষেত্রফল, মেঝের এরিয়া ডিভাইডেড বাই একটি কার্পেটের এরিয়া, এ থেকে পাওয়া যাবে যে এখানে মোট কতটা কার্পেট লাগছে। খুবই সিম্পল, এদিকে তাকান, এই যেহেতু আপনি এই সম্পূর্ণ এরিয়াকে ঢাকতেছেন হচ্ছে কার্পেট দিয়ে, তাহলে সম্পূর্ণ এরিয়াকে ভাগ করবেন একটা কার্পেটের এরিয়া দিয়ে, তাহলে পাওয়া যাবে এরকম কতটা কার্পেট, এরকম কতটা কার্পেট এখানে পাওয়া যাবে, মানে লাগবে, বুঝতে পারছেন? সম্পূর্ণ মেঝের এরিয়াকে একটা কার্পেটের এরিয়া দিয়ে ভাগ করলে পাবেন এরকম কতটা কার্পেট এখানে লাগছে। তো এটা হচ্ছে কার্পেটের সংখ্যা বের করার জন্য এটা। হ্যাঁ, তাহলে কার্পেটের সংখ্যা n ইকুয়াল টু মেঝের ক্ষেত্রফল, অনেকে সহজ সরলের মতো কাজ করবে, কি করবে, মেঝের ক্ষেত্রফল মানে কি, মেঝের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মেঝের দৈর্ঘ্য দেওয়া ছিল 15, এই যে পুরোটা, আর মেঝের প্রস্থ হচ্ছে 11, তাহলে মেঝের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 11, ওকে ফাইন, এইভাবেই থাক। আর একটি কার্পেটের এরিয়া কেমনে পাবেন, এই কার্পেটটাও কিন্তু, এদিকে তাকান, এই কার্পেটটাও কিন্তু আয়তাকার, এই যে কার্পেটের দৈর্ঘ্য, কার্পেটেরও প্রস্থ আছে, এই দেখেন 11 মিটার প্রশস্ত মেঝে, 2.2 মিটার লম্বা মানে দৈর্ঘ্য, 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়ে, চওড়া মানে প্রস্থ, তার মানে এই যে এইটা হচ্ছে মাদুর বা কার্পেটের
দৈর্ঘ্য, এটা হচ্ছে মাদুর বা কার্পেটের প্রস্থ। তাহলে এই মাদুর বা কার্পেট এটাও কিন্তু আয়তাকার, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 2.2 আর প্রস্থ হচ্ছে 1.25। তাহলে এই কার্পেটের ক্ষেত্রফল কেমনে বের করবেন? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2.2 ইন্টু প্রস্থ হচ্ছে 1.25। ভাইয়া ভুল করেও, আমি এদিকে তাকান, ভুল করেও আপনি আলাদা, অনেক বেশিরভাগ মানুষ এই কাজটা করে, আলাদা আলাদা করে এর ক্ষেত্রফল বের করে ফেলে, গুণ করে ফেলে, আলাদা আলাদা করে এটার ক্ষেত্রফল বের করতে যায়, এটা গুণ এটা করতে যায়, তখন আর করতে পারে না, এমনিতে তো ফ্র্যাকশন। আপনি সব সময় এই কাজটা করবেন, সরাসরি কার্পেটের সংখ্যা ইজ ইকুয়াল টু মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। গুণটা করবেন না, এই গুণটা করবেন না, এইভাবে রেখে দিবেন, বি কেয়ারফুল, এইভাবে রেখে দিবেন, গুণটা করবেন না প্লিজ। মনে হবে এই গুণ ক্যালকুলেশন ছাড়া সম্ভব না। এবার তাকান, প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল, এই কার্পেটের ক্ষেত্রফল, গুণটা করবেন না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইভাবে রেখে দিবেন। এবার সলভ করবেন, এদিকে তাকান প্লিজ। n ইকুয়াল টু উপরে 25 ইন্টু 11। দেখেন এই দশমিক তুলে দেব, এই দশমিক তুলে দিলে পারে, এই দশমিক তুলে, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য, ক্লিয়ার, ইন্টু, এবার এই দশমিক তুলে দেব, দশমিকের পর, দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, তাই দুইটা শূন্য, ক্লিয়ার। দশমিক তুলে দিলে নিচের সংখ্যাটা হচ্ছে 22 আর এই সংখ্যাটা হচ্ছে 125। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন প্লিজ। এইবার আপনি ধীরে সুস্থে কাটাকাটি করবেন। এই 11 দিয়ে 22 যাবে 2 বার, এই 10 দিয়ে, এটা এই 2 দিয়ে 10 যাবে 5 বার, এই 5 দিয়ে 25 এর মধ্যে 5 25 125, এই 25 আর এই 25 কাটা, তাহলে কত থাকলো? আরে 15 ইন্টু 11, এটা 25 কেন, এটা তো 15, আমি কি করতেছি সব, প্লিজ সরি ভুল লিখছি। তাহলে n ইজ ইকুয়াল টু উপর হচ্ছে 15 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু হচ্ছে 100 আর নিচে হচ্ছে 22 ইন্টু হচ্ছে 125। সরি আমি এই জায়গা 15 জায়গা 25 লিখে ফেলছিলাম, দুঃখিত। আচ্ছা, এই 11 দিয়ে 22 যাবে 2 বার, এই 2 দিয়ে 10 যাবে 5 বার, এই 5 দিয়ে 125 হচ্ছে 5 25 125, এই 25 দিয়ে 100 যাবে 4 বার, তাহলে এই 4 আর এই 15 গুণ করলে 4 15 60। এখন বলেন ক্যালকুলেটর কি লাগে? ক্যালকুলেটর কি লাগে? আপনারাই আমাকে বলেন প্লিজ। মানে ক্যালকুলেটর কি লাগে? ক্যালকুলেটর লাগে না, ওরা ওইভাবে হিসাব করে দিছে যে এগুলো যেন কাটাকাটি হয়ে যায়। কিন্তু মানুষ ভুল করে, কি করে, মানুষ আলাদা করে মেজের ক্ষেত্রফল বের করে, তখন এই দুইটা রাশি গুণ করে একটা ফলাফল বের করে, আর এই দুইটা গুণ করে একটা ফলাফল বের করতে যায়, তখন আর পারে না। এটা আমরা করব না। আমরা যখন এরকম এরকম অঙ্ক যখন আসবে এই টাইপের, যে কতটি মাদুর দিয়ে বা কতখান টাইলস দিয়ে মেজে ঢেকে দেওয়া যাবে, তখন আমরা মাদুরের সংখ্যা ইজ ইকুয়াল টু উপরে দিব হচ্ছে মেজের ক্ষেত্রফল, নিচে হচ্ছে একটা মাদুরের ক্ষেত্রফল। ওই মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওইভাবে আলাদা করে রেখে দিব, মাদুরের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আলাদা করে রেখে কাটাকাটি করব। ক্লিয়ার? ওকে, নেক্সট। একটি ঘরের দৈর্ঘ্য 16 ফুট এবং প্রস্থ 12 ফুট। দেখেন, দৈর্ঘ্য 16 ফুট এবং প্রস্থ 12 ফুট, 4 ফুট দীর্ঘ এবং 3 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কয়টি কার্পেট লাগবে? খুবই সিম্পল। এটা একটা ঘর, এর দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12। এই ঘরটা আমরা, ঘরের মেঝেটা আমরা ঢেকে দিব, কার্পেট দিয়ে ঢেকে দিব। সেই কার্পেটের আবার একটা কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3, তাহলে বলছে এরকম কার্পেট এখানে কতটা লাগবে? তো কার্পেটের সংখ্যা বের করার সূত্র কি? উপর হচ্ছে মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কি? মেঝের দৈর্ঘ্য ইন্টু মেঝের প্রস্থ মানে 16 গুণ 12। নিচে কি? নিচে হচ্ছে কার্পেটের ক্ষেত্রফল, কার্পেটের ক্ষেত্রফল মানে কার্পেটের দৈর্ঘ্য ইন্টু কার্পেটের প্রস্থ মানে 4 ইন্টু 3। এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, এই 4 4 কাটা, উত্তর হচ্ছে 16টি লাগবে। উত্তর কত? 16টি। খুবই সিম্পল, খুবই সিম্পল। হয়েছে? ষোলোটি। আমি আবার বলছি, মাদুরের সংখ্যা, টাইলসের সংখ্যা, কার্পেটের সংখ্যা, এটা কিভাবে বের করবেন? মেজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটা কার্পেট বা একটা মাদুর বা একটা টাইলসের ক্ষেত্রফল। কিন্তু আমি আবার বলছি, এই উপরে যে মেজের ক্ষেত্রফল বের করবেন, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আলাদা করে রেখে দিবেন, গুণটা করবেন না, কারণ কাটাকাটি হবে। নিচে মাদুরের ক্ষেত্রফল বের করার সময়ও এখানে আপনি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ফলাফল নামাবেন না, এভাবে রেখে দিবেন আলাদা করে, কাটাকাটি যাবে। হ্যাঁ, নেক্সট। এগুলো হয়ে গেছে, 177 78 এগুলো হয়ে গেছে, তো এগুলো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক দিতে চাচ্ছি। হ্যাঁ,
আমি এখন একটা অঙ্ক দিব, আপনারা একটু লিখে নেন। এই অঙ্কটা বইয়ে নাই বা আমাদের শিটেও নাই, বইয়ে নাই, কোথাও না, আমি বানাই দিচ্ছি, আপনারা একটু করবেন। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ ফুট মেঝে প্রতি বর্গ ফুট মেঝে 3 টাকা হারে তিন টাকা হারে 3 টাকা মেঝে 3 টাকা হারে ঢাকতে মোট ৮১০০ টাকা খরচ হয়। টাকা খরচ হয় 4 ফুট দীর্ঘ ও 3 ফুট প্রস্থ বিশিষ্ট 3 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কয়টি কার্পেট লাগবে? মুড়তে বা ঢাকতে, হ্যাঁ, কয়টি কার্পেট লাগবে? কয়টি কার্পেট লাগবে আমি বলে দিচ্ছি। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, প্রতি বর্গ ফুট মেঝে 3 টাকা হারে ঢাকতে মোট ৮১০০ টাকা খরচ হয়। তার মানে এই যে ৮১০০ টাকা মোট, এটা হচ্ছে মোট খরচ, হ্যাঁ। আচ্ছা, আর প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 3 টাকা। আচ্ছা, 4 ফুট দীর্ঘ ও 3 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে মোট কয়টি কার্পেট লাগবে? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে কি চাইছে? কার্পেটের সংখ্যা, একটু তাকান। এখন কার্পেটের সংখ্যা বের করার জন্য কি লাগে আগে বুঝতে হবে। কার্পেটের সংখ্যা চাইছে। কার্পেটের সংখ্যা বের করতে গেলে মেঝের ক্ষেত্রফল লাগে, আর যে কার্পেট দিয়ে আমরা ঢাকতেছি সেই ছোট ছোট কার্পেটের প্রতিটা কার্পেটের ক্ষেত্রফল লাগে। তাহলে প্রতিটা কার্পেটের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি, কারণ কার্পেটগুলোর সাইজ 4 ফিট আর হচ্ছে 3 ফিট। তার মানে 4 ফিট দৈর্ঘ্য 3 ফিট প্রস্থ, তার মানে নিচে প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল 4 গুণ 3। কিন্তু উপরে আসবে মেঝের ক্ষেত্রফল। এখন মেঝের ক্ষেত্রফল বের করতে গেলে তো মেঝের দৈর্ঘ্য লাগবে, মেঝের প্রস্থ লাগবে, কিন্তু এই কোশ্চেনে কিন্তু মেঝের দৈর্ঘ্য প্রস্থ সরাসরি দেওয়া নাই। এখন আমাকে মেঝের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। এখন দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ যদি হয় x, তাহলে দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু কি হবে? 3x। এখন এদিকে তাকান। এখন টোটাল খরচ কত? টোটাল খরচ হচ্ছে ৮১০০ টাকা। তাহলে এই মোট খরচকে প্রতি বর্গ মিটারে খরচ, প্রতি বর্গ ফুটে খরচ কত? প্রতি বর্গ ফুটে খরচ 3 টাকা। তাহলে টোটাল খরচকে প্রতি বর্গ ফুটের খরচ দিয়ে ভাগ করলে ওই মেঝেটা কত বর্গ ফুটের সেটা পাবো না? টোটাল খরচ এই যে এটা মেঝে, এই মেঝে ঢাকতে টোটাল খরচ, এই টোটাল খরচকে প্রতি বর্গ ফুট, এই যে প্রতি বর্গ ফুটের খরচ দিয়ে ভাগ করলে এখানে মোট জায়গা কত বর্গ ফুট আছে সেটা বেরোবে না? তার মানে এই জায়গার ক্ষেত্রফল বেরোবে। তাহলে 3 7 81 আর 2টা 0, 2700 টাকা, সরি 2700। তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু 2700 বর্গ ফুট। 2700 বর্গ ফুট মানে আমরা এরিয়াটা বের করে ফেললাম, হ্যাঁ, এরিয়া বের করে ফেললাম। এখন এদিকে তাকান। এখন এরিয়া মানে কি? এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এদিকে তাকান। তাহলে এই এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে এরিয়ার সূত্র, এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য মানে 3x, আর প্রস্থ মানে কি? প্রস্থ মানে হচ্ছে x,
হ্যাঁ, এই এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এই 3 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে। এখন এই 2700 কে যদি 3 দিয়ে ভাগ করি, দেখেন 3 27 এর মধ্যে 9 বার আর 2টা শূন্য 900, এই যে 3 দিয়ে 2700 কে একবারে ভাগ করছি, তাহলে এক্স ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে যে রুট হবে, তাহলে রুট 900, রুট 900 মানে কত 30। কিভাবে 30? এই 2টা শূন্য আছে, 2টা শূন্যর বর্গমূল করলে একটা হয়, 9 এর বর্গমূল 3, 30। এক্স এর মান 30, এই এক্স এর মান এখন এখানে বসাই দিলে প্রস্থ বেরোবে 30, আর এক্স এর মান এখন এখানে বসাই দিলে 3 গুণ 30 মানে দৈর্ঘ্য হচ্ছে 3 30 90, তাহলে দৈর্ঘ্য 90 প্রস্থ 30। এখন মাদুরের সংখ্যা ইকুয়াল টু কি, উপরে মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল মানে মেঝের দৈর্ঘ্য ইনটু মেঝের প্রস্থ, হ্যাঁ, আর নিচে একটা মাদুরের ক্ষেত্রফল কত, এই যে 4 ইনটু 3। এখন এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 10 বার, হ্যাঁ, দেখেন এই 4, এই 2 দুগুণী 4, 5 দুগুণী 10, এই 2 দিয়ে 90 যাবে 45 বার, 45 গুণ 5, তাহলে 45 গুণিতক 5, 5 5 এ 25 এর 5 হাতে 2, 4 5 এ 20 আর 2 22, তাহলে উত্তর হচ্ছে 222টা। কয়টা? সরি 225টা, 225টা। বুঝছেন? দেখেন এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি এই ধরনের প্রশ্ন মানে বইয়ে পাইনি, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি এটা সেট আপ করে দিই, আপনাদেরকে শিখালাম, তাই না? আপনি কনসেপ্ট মানে ঘুরাই পেঁচায় দিলেও আপনি যেন পারেন, হ্যাঁ, এই জন্য সব ধরনের কোশ্চেন এখানে সলভ করানো হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন আমরা একটু চলে যাব হচ্ছে, আপনাদের আমাদের এ পর্যন্ত কোথায় কত পর্যন্ত করা আছে, আমার যতদূর মনে আছে 181 পর্যন্ত করানো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, 181, 182 থেকে একটু আমি বলে নিই, একটু তাকান প্লিজ। আচ্ছা, 182, এই যে 182 থেকে খেয়াল করেন প্লিজ, 182 থেকে 182, 183, 184, 185, হ্যাঁ, 185, তারপরে 186 এবং 187 এই পর্যন্ত, 182 থেকে শুরু করে 187 পর্যন্ত এই অঙ্কগুলা করতে গেলে আপনাকে অবশ্যই আচ্ছা, এগুলা করতে গেলে শতকরার হেল্প লাগবে। শতকরা, একটু তাকান, শতকরা চ্যাপ্টারের হেল্প লাগবে, হ্যাঁ, না হলে বোঝানো খুব কঠিন। মানে শতকরার ওই অংশটুকু না পড়া পর্যন্ত এটা ইভেন এখানকার 3-4টা অঙ্ক আমি শতকরাতে করাইও দিছি, মানে এই অঙ্কগুলাই শতকরাতেও করাই দিছি। তাই শতকরা চ্যাপ্টারটা না দেখা পর্যন্ত মানে এইটুক মানে করে লাভ নেই। এখন যদি আমি করাই, শুধু এটুক করানো হবে, হ্যাঁ। এই অঙ্কগুলা করার আগে যারা জ্যামিতি ক্লাসটা এখন দেখছেন, আপনাদের কাজ হচ্ছে শতকরার 1 2 3 এই 3টা ক্লাস দেখলে পরেই মানে এই অঙ্কগুলো আপনি নিজেই পারবেন, হ্যাঁ। একটা কনসেপ্ট বোঝাতে হবে, হ্যাঁ। হ্যাঁ, 182 থেকে হবে, ও 182 হয়ে গেছে না? হ্যাঁ, 183 থেকে 183 থেকে জি, 183 থেকে আমি যত পর্যন্ত বললাম, হ্যাঁ, এগুলো একটু শতকরার 1 2 3 শতকরার ক্লাসগুলো 46 BCS থেকে একটু দেখবেন প্লিজ। না দেখলে পরে এগুলা করায় এখন লাভ হবে না। আর যদি ওটা দেখে আসেন তাহলে এগুলো আপনি নিজেই পারবেন, হ্যাঁ। তার মধ্যে এখানে একটা কোশ্চেন একটু ভুল আছে, আমি একটু বলে দিচ্ছি। ওটা যেখানে আসছিল সেখানেই ভুল, হ্যাঁ। ভুলটা হচ্ছে কত নাম্বার? ভুলটা হচ্ছে 183 নাম্বার, ভুলটা হচ্ছে 183 নাম্বার প্লিজ। 183 নাম্বার প্রশ্নে 183 নাম্বার 183 নাম্বার প্রশ্নে এই যে এখানে 28 ইঞ্চি আছে না, এটা হবে 24 ইঞ্চি। এটা একটু কারেকশন হবে, এটা হবে 24 ইঞ্চি, 24 কারেকশন নেন, 24 ইঞ্চি, হ্যাঁ। আর এখানে অপশনে উত্তর নাই, কারণ এটার আসলে মানে এটার কোনো বাস্তব সমাধান নাই, আমি এগুলা করে দেব, টেনশন করেন না, বাস্তব সমাধান নেই।
এটার বাস্তব সমাধান নাই, তাই এখানে অপশনে উত্তর ছিল না, যেখানে আসছে সেখানে উত্তর ছিল না। অবশ্যই 4 নম্বরে একটা অপশন থাকবে নান। আমি করে দিব, টেনশন করেন না, আমি করে দিব, আপনারা এই 3-4 দিন পরেই করে দিব। হ্যাঁ, আপনারা এর মধ্যে শতকরা 3টা ক্লাস একটু দেখে নিন। 186 নম্বর অপশনে উত্তর নাই, আমি একটু বলে নিচ্ছি। 186 নম্বর অপশনে উত্তর নাই, অপশনে উত্তর নাই। এর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 186 নম্বরের অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 29.3%। ঠিক করে নেন, 29.3%। ওকে, 186 নাম্বার। আচ্ছা, এখন আমরা অঙ্ক শুরু করবো হচ্ছে মূলত 188 থেকে। এখানে আর একটা ভুল আছে, 196 নাম্বার, 196, এটা 196 আমি বলে দিব, সমস্যা নেই। তো আমরা 188 থেকে শুরু করব। জি, তাহলে 188 দেখেন, এই যে 188 নাম্বার প্রশ্ন। আপনারা এই প্রশ্নে অনেকের অনেক সমস্যা আছে, তো আজকের ক্লাস করার পর ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে, শতভাগ সমাধান হবে আমি আশা করছি। তো 188 নাম্বার প্রশ্নে কি বলছে, যে 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাহিরের চারিদিকে 5 ফুট প্রস্থের একটা রাস্তা আছে। 5 ফুট প্রস্থের একটা রাস্তা আছে বাগানের চারিদিকে। এইগুলো হচ্ছে বাগানের চারিদিকে, বা এরকম পুকুর থাকে, বলে যে একটা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এত এবং পুকুরের পাড়ের প্রস্থ এত। হ্যাঁ, বলে যে এই পাড়ের ক্ষেত্রফল কত, তাই না? তারপরে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ দেওয়া থাকে, বলে রাস্তার ক্ষেত্রফল কত। তো এই টাইপের কোশ্চেনে বেশিরভাগ মানুষের প্রবলেম আছে, আমি জানি। কারণ তারা মনে ওই যে বলে রাস্তা বাদে ক্ষেত্রফল বের করে, রাস্তা সহ ক্ষেত্রফল বের করে, তারপর বিয়োগ করে, তাই করে না? তো অনেক সময় রাস্তার প্রস্থ অনেক সময় যোগ করতে হয়, জানেন? মূল দৈর্ঘ্যের সাথে রাস্তার দৈর্ঘ্য প্রস্থ যোগ করতে হয়, আবার অনেক সময় মূল দৈর্ঘ্য প্রস্থের সাথে রাস্তার দৈর্ঘ্য প্রস্থ বিয়োগ করতে হয়। অনেকে বোঝে না যে ভাই কখন যোগ করব কখন বিয়োগ করব। তো আজকের পরে এই সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে যে আমরা এমসিকিউতে ওইভাবে করবই না, এমসিকিউতে ওইভাবে আমরা করবই না, আমরা অন্য একটা মেথডে করব। এর নাম দিচ্ছি আমি আধ্যাত্মিক মেথড। হ্যাঁ, দেখেন সবাই মনোযোগ দিন, তাহলেই হবে। কিছুক্ষণ 5টা মিনিট ধৈর্য ধরবেন, তাহলে একদম মানে কোনো সূত্র ফেলা ছাড়াই আপনি নিজের খালি আগে যে কনসেপ্ট আছে তাই দিয়ে হবে। রাস্তা সহ রাস্তা বাদে কোনো ব্যাপার না। 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাহিরের চারিদিকে, এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে বাগানের বাহিরের চারিদিকে মানে বাগানের বাইরের চারদিকে রাস্তাটা আছে, ঠিক আছে? বাগানের চারদিকেই রাস্তা, এটা যদি বাগান হয়, এটা যদি বাগান হয়, তাহলে বাগানের চারদিকেই রাস্তা আছে, এই যেরকম, এই যেটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? আচ্ছা, 5 ফুট প্রস্থের রাস্তার প্রস্থ মানে রাস্তার চওড়াটা 5 ফুট, রাস্তার প্রস্থ মানে কিন্তু রাস্তার চওড়া, উইডথ। হ্যাঁ, একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত বর্গ ফুট? তাকান, এই টাইপের কোশ্চেন সলভ করার সময় আপনি প্রথমে বাগানটা আঁকাবেন বা পুকুরটা আঁকাবেন। এই যে দেখেন, এই যে 80 ফুট দৈর্ঘ্য, তার মানে এই যে 80 ফুট, এই যে এইটুকু হচ্ছে 80 ফুট, এইটুকু হচ্ছে 80 ফুট। ওকে, এবং 70 ফুট প্রস্থ, তার মানে এই যে এইটুকু হচ্ছে 70 ফুট। এই যে বাগানের দৈর্ঘ্য, বাগানের প্রস্থ, এর চারপাশ দিয়ে একটা রাস্তা। এই যে বাহিরের চারদিকে মানে বাগান, আগে বাগান, তার বাইরে মানে বাগানের বাহিরের চারদিকে, বুঝতে হবে কিন্তু। অনেকে এর ভিতরে আগায় যায় রাস্তা, দেখেন একটু তাকান, ভিতরেও রাস্তা আছে। অনেক সময় বলবি বাগানের ভিতরের চারিদিকে, তখন রাস্তা ভিতরে। এই হলো রাস্তা, তাকাবেন প্লিজ। এখন আমাদের বলছে রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার হচ্ছে 5 ফুট। এদিকে তাকান, রাস্তার প্রশস্ত, রাস্তা কি 5 ফুট প্রস্থের রাস্তা, তাহলে রাস্তা এটা হলো রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা। আমার কথা কি বুঝতেছেন? আগে একটা অঙ্ক বোঝেন, সলভ করে একটা অঙ্ক বোঝেন। এই রাস্তার প্রস্থ 5 ফুট, এর মানে কি জানেন? এর মানে এই যে এইটুক 5 ফুট, এই যে এইটুক 5 ফুট। আচ্ছা, এইটুকু 5 ফুট, এইটুকু সবই 5 ফুট, এইটুকু 5 ফুট। আমার আঁকা ভালো হয়নি, এইটুকু 5 ফুট, সবই 5 ফুট, তাই কিনা? দেখো, আমাকে রাস্তার ক্ষেত্রফল চাইছে। আমরা ওই যে আগে যেভাবে করছি ওগুলা কিছুই করবো না, রাস্তা বাদে রাস্তা সহ এগুলো কিছুই করবো না। তাকান, আমি এই রাস্তার ক্ষেত্রফল বের করবো না। আমি এই টাইপের কোশ্চেন আসলেই আমি এই পাশটা জুড়ে দেবো, এই যে এই পাশটা জুড়ে দেবো। দেখেন এদিকে তাকান প্লিজ, একটা সলভ বোঝেন। এই পাশটা জুড়ে দেবো আর এই পাশটা জুড়ে দেবো। এখন আমাকে তো ভাই রাস্তার ক্ষেত্রফল চাইছে। রাস্তার ক্ষেত্রফল মানে কি? আমি একটু দাগাই দিচ্ছি, দেখেন তো, এটা না রাস্তার ক্ষেত্রফল বলতে কি?
এই যে দাগাঙ্কিত যে এলাকা, ওই এলাকার কথা বলতেছে না? এই যে আমি যে দাগাই দিচ্ছি, ওই এলাকার ক্ষেত্রফল চাইছে না? তাই কিনা বলেন তো? রাস্তার ক্ষেত্রফল মানে কিন্তু এই যে দাগানো এলাকার ক্ষেত্রফল চাইছে। এখন এই দাগানো এলাকার ক্ষেত্রফল আমার ওইভাবে বের করতে হবে কেন? দেখেন, আমি এই দাগানো এলাকার ক্ষেত্রফল বের করব কিভাবে? আচ্ছা, এই দাগানো এলাকাটা আমি একটু আপনাদেরকে দেখাই। এইখানে জুড়ে দেওয়ার কারণ কি? দেখেন, এই দাগানো এলাকাটা, এই যে আমি হলুদ দাগ দিচ্ছি না, এটা কি একটা আয়তক্ষেত্র কিনা বলেন তো? প্লিজ রেসপন্স করতে হবে। এটা একটা আয়তক্ষেত্র কিনা? এটা একটা আয়তক্ষেত্র। এই যে উপরে কিন্তু একদম সেম আরেকটা আয়তক্ষেত্র আছে, নিচে যেরকম একটা আয়তক্ষেত্র আছে, উপরে কিন্তু সেম ক্ষেত্রফলের আরেকটা আয়তক্ষেত্র আছে। হ্যাঁ, এবং আমি অন্য আরেকটা কালার নিচ্ছি। অন্য আরেকটা কালার কি নিব? লাল নিলে তো দেখা যাবে না, হলুদ নিলে দেখা যাবে না, পিঙ্ক কালার নেই, পিঙ্ক। এই যে পিঙ্ক কালারের এই যে এই যে এই যে এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। এই যে এলাকাটা, এই যে এইটুক একটা আয়তক্ষেত্র। এই যে পিঙ্ক কালার দিয়ে আমি দাগাঙ্কিত করে দিচ্ছি, এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। তাহলে আমি যদি এই উপরে যে আয়তক্ষেত্র আছে, নিচে যে আয়তক্ষেত্র আছে, এই দুটার ক্ষেত্রফল, আর এই পিঙ্ক কালারের আয়তক্ষেত্র আর এই পিঙ্ক কালারের আয়তক্ষেত্র, এই দুটার ক্ষেত্রফল বের করে যোগ করে দেই, তাহলে কি রাস্তার ক্ষেত্রফল হবে না? এই চারটা যায়, এই যে এখানে কিন্তু এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এই চারপাশের এই চারটার ক্ষেত্রফল যোগ করলেই তো এই রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। যাবে কিনা? ইয়েস, আমরা এই কাজটাই করব। তাকান, এবার বুঝবেন, এদিকে তাকান। এখান থেকে এইটুক হচ্ছে 80, এখান থেকে এইটুক কিন্তু 80, এই যে এইটুক। আর এই রাস্তার প্রস্থ 5, মানে এই যে এইটুক 5। আরে ভাইয়া, এইটুক মানেই তো এইটুক, কারণ এইটুকু যা, এইটুকু তাই না? এই যে এইটুক কি তাই না? তাহলে এইটুক যদি 5 হয়, তাহলে এইটুক কি? এইটুক 5, অবশ্যই 5, তাই কিনা? এখন আমাকে বলেন, যদি তাহলে এইটুকু তো 5, এইটুকু তো 5, তাহলে এইটুক 5 মানে তো এইটুকু 5, এই যে এইটুক, তাহলে এইটুকু 5। এখন এই যে এইটুকু কিন্তু 5 হবে, এই যে এইটুকু কিন্তু 5 হবে, এইটুকু কিন্তু 5 হবে, এই যে এইটুকু কিন্তু 5 হবে। এখন বলবো ভাই, এইটুক কেমনে 5? কারণ এই যে রাস্তার প্রস্থ, এটাও তো রাস্তার প্রস্থ, এটাও তো 5, এইটা 5 হলে এটা সমান্তরাল, এটা তো 5 হবে। কথা কি বোঝা গেছে? এখন একটা জিনিস খেয়াল করবেন প্লিজ, আগে একটা অঙ্ক ভালো করে বোঝেন, তাহলে হয়ে যাবে। এখন এই যে এইটুক 5, এইটুক হলো 80, আর এইটুক হলো 5, তার মানে এই 5 আর এই 5 10, আর মাঝখানের 80, এটা হলো 90। তার মানে এই যে নিচে যে দাগটা, এই পুরো দাগটা হচ্ছে 90। বুঝছেন কিনা বলেন? তার মানে এই যে নিচে যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 90, প্রস্থ হচ্ছে 5। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমার কথা কি বোঝা গেল কিনা বলেন? তাহলে এটা কার ক্ষেত্রফল? এটা হচ্ছে এই যে নিচে যে আয়তক্ষেত্র, এটা। আর ঠিক এরকম একটা আয়তক্ষেত্র উপরে আছে, যদিও আমার আঁকা ঠিক হয়নি, এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, বাট সমান, কারণ বলেই দিছে 4 দেই 5 মিটার প্রস্থের রাস্তা, 5 ফুট প্রস্থের রাস্তা। তাহলে এরকম একটা আয়তক্ষেত্র যেহেতু উপরেও আছে, তাহলে এইটাও রাস্তার মধ্যে, এই আয়তক্ষেত্রটা তো রাস্তার মধ্যে, তাহলে পুরো রাস্তার ক্ষেত্রফল চাইছে, তাহলে এটাও নিতে হবে, এটাও নিতে হবে, রাইট কিনা? আচ্ছা, তাহলে এইটুকের ক্ষেত্রফলকে যদি আমি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এইটুকের সাথে কিন্তু এইটুকু যুক্ত হয়ে গেল। এখন আমার বাকি থাকলো হচ্ছে এই যে এইটুক, এই যে দেখেন, এই যে এইটুক, আর এই যে এই পাশের টুক, তাই কিনা? এখন আমাকে বলেন, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এই যে 70, এই যে এইটুক 70, আর প্রস্থ হচ্ছে এই যে এইটুক মানে হচ্ছে এই যে 5, এই যে এইটুক। তার মানে এই যে আয়তক্ষেত্র, এই যে এর দৈর্ঘ্য হচ্ছে 70 ইন্টু প্রস্থ হচ্ছে 5। এটা তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরকম একটা আয়তক্ষেত্র এই পাশেও আছে, সেম, একদম সেম, সবসময় সেম। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করা মানে এই পাশের আয়তক্ষেত্রের সাথে এই পাশের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলা। তাহলে এই দুটা যোগ করা মানে এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র চলে আসা, মানে পুরো রাস্তার ক্ষেত্রফল চলে আসা। আমার কথা কি বোঝা গেছে? এখন সিম্পল যোগ করতে হবে। দেখেন, এদিকে তাকান, এই 5 দিয়ে 9কে গুণ করলে 45, তার পাশে একটা শূন্য, তার সাথে 2 দিয়ে গুণ, প্লাস এই 5 দিয়ে 7কে গুণ করলে 35, তার সাথে একটা শূন্য, এই যে শূন্য আছে, তাকে 2 দিয়ে গুণ। এখন দেখেন, এই 2 দিয়ে 45কে গুণ করলে 45 দুগুণে 90, আর একটা শূন্য 900। এই 2 দিয়ে 35কে গুণ করলে 35 দুগুণে 70, তার সাথে একটা শূন্য 700। এই 9 আর 7 16, পাশে 2টা শূন্য 1600। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে রাস্তার ক্ষেত্রফল 1600। খুবই সিম্পল ভাই, কোনো টেনশন করা লাগবে না, সবসময় এইভাবে হবে। আমি আবার বলছি,
অনেকে আমি অন্যভাবেও করে দিব, আমি দুইভাবে করে দিব, যার যেভাবে লাগে সমস্যা নাই, কিন্তু এইভাবে সব অঙ্ক হবে। এখন আমি বুঝাইছি এই জন্য অনেক সময় লাগতে পারে, বাট মানে মানে এটা ইজিয়েস্ট মেথড, যোগ বিয়োগ কিছুই করা লাগবে না, আমি করে দিব, সমস্যা নাই, আমি তো ওইভাবেও করে দিব, এটা নিয়ে প্রবলেম নাই। এটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। একটু রেসপন্স করতে হবে, আমি দুইভাবেই করে দিব, টেনশন করেন না। যারা আছেন একটু বলতে হবে, কোথাও সমস্যা থাকলে সেটাও বলতে হবে, বা যদি মনে করেন যে ভাই এটা কঠিন লাগতেছে সেটাও বলতে হবে। আপনার এই চারপাশে 4টা আয়তক্ষেত্র হচ্ছে, ওই 4টা আয়তক্ষেত্রের যোগফল করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো 4টা বের করতে যোগ করার দরকার নাই, কারণ নিচে যেরকম পাবেন ঠিক উপরে সেরকম একটা আছে, তাই নিচেরটা বের করে তাকে 2 দিয়ে গুণ করা মানে এটার সাথে এটা ইনক্লুড হয়ে যাওয়া। আমি আরো কয়েকটা যখন করাবো তখন আপনার এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু একটু ধৈর্য ধরেন প্লিজ। হ্যাঁ, ওকে। সবসময় আপনি চিত্রটা আঁকায় কি করবেন জানেন? চিত্রটা আঁকায় সবসময় অলওয়েজ প্রথমে চিত্রটা আঁকাবেন, বর্ণনা অনুসারে চিত্রটা ছোট্ট করে আঁকাবেন, ছোট্ট করে আঁকানোর পরে তারপরে রাস্তাটা আঁকায় ফেলবেন। রাস্তাটা আঁকানোর পর এই পাশটা জুড়ে দিবেন, আর এই পাশটা জুড়ে দিয়ে খালি আপনি হিসাব করবেন যে এইটার মান কত, আর এইটুক হচ্ছে রাস্তার প্রস্থের সমান, সবসময় অলওয়েজ এইটুক রাস্তার প্রস্থের সমান। এটা বের আপনি, কারণ কি এইটুক মানেই তো এইটুক, তাই এইটা রাস্তার প্রস্থ হলে এটা কি রাস্তার প্রস্থ না? ইয়েস। তাই এইটুকও সবসময় রাস্তার প্রস্থের সমান, কেন? কারণ এইটুক মানেই তো এইটুক, তাহলে এইটুক যা হবে রাস্তার প্রস্থ এটা তাই হবে। আর এখানে কিন্তু এই যে এইটা কিন্তু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু এই যে এইটুক। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এরকম অনেকগুলো করাবো, টেনশন করেন না। 15 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি বাগানের চারিদিকে 1 মিটার চওড়া একটি হাঁটার পথ আছে। হাঁটার পথ মানেই রাস্তা। বলছে পথটার ক্ষেত্রফল কত? আমি মূল নিয়ম করাবো, টেনশন করেন না, মূল নিয়ম করাবো। আগে আমি এমসিকিউ মেথডটা রপ্ত করাই, তা মূল নিয়মও করাবো, কিছুই বাদ দেবেন না। হ্যাঁ, 15 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটা বাগান। এই যে একটা বাগান, এটা হচ্ছে 15 মিটার। ওকে, এই যে এইটুক 15 মিটার, আর এটুক কি 10 মিটার। এর চারপাশ দিয়ে 1 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে, হাঁটার রাস্তা। এই যে 1 মিটার প্রশস্ত হাঁটার রাস্তা। বলছো তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে কি করতে হবে? রাস্তার ক্ষেত্রফল বের করতে এইটুক জুড়ে দিবেন। ওকে, এইটুক জুড়ে দিবেন, এই পাশ জুড়ে দিবেন। তার মানে এইটুক কিন্তু 15, এই যে মাঝখানের টুক 15। এখন রাস্তার প্রশস্ত যেহেতু 1 মিটার, তার মানে এই যে এইটুক হবে 1 মিটার, এইটুক 1 মিটার। কেন? কারণ এইটা রাস্তার প্রশস্ততা না, এইটা যদি রাস্তার প্রশস্ত 1 মিটার, তাহলে এইটুক 1 হলে এইটুকের প্যারালাল সমান এইটুক কি 1 না? ইয়েস। তাহলে এইটা হচ্ছে রাস্তার প্রশস্ততা, তাহলে এইটুক 1 হলে এটা কি রাস্তার প্রশস্ততা না? তাহলে এইটুক 1, এই মাঝখানে টুক 15, আর এইটুক 1, তাহলে এই 1 আর 1 2 আর 15 যোগ করলে এই পুরোটার মান 17। তার মানে এই যে নিচের এই পুরোটার মান 17। ক্লিয়ার? তাহলে এইটুকু কি হবে? 1 হবে, কারণ রাস্তার প্রশস্ততা, এইটা রাস্তার প্রশস্ততা মানে তো এইটা রাস্তার প্রশস্ততা, তাহলে এটা 1। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য হচ্ছে 17, প্রস্থ হচ্ছে 1, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একে 2 দিয়ে গুণ করতেছি। কেন? কারণ এর সাথে আমি ওই উপরের অংশটাও নিয়ে নিচ্ছি, কারণ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর উপরে যে আয়তক্ষেত্রটা হয়েছে এটা সেম। তো রাস্তা তো এইটাও নিতে হবে, ওইটাও নিতে হবে। এবার এর সাথে যোগ হবে এই যে এই পাশের আয়তক্ষেত্র আর হচ্ছে এই পাশের আয়তক্ষেত্র। এখন এই পাশের আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যে এইটুকের মান কত? এইটুকের মান 10 ইন্টু প্রস্থ কত? এই যে 1। তাহলে এরকম আয়তক্ষেত্র এই পাশে একটা আছে, তাই একে আবার 2 দিয়ে গুণ। আমার কথা কি বোঝা যাচ্ছে? 17 কে 17, 17 দুগুণী 34 প্লাস 10 দুগুণী 20, 34 আর 20 কত হয়? 54। তাহলে উত্তর হচ্ছে আমাদের 54। এত কি খুব কঠিন? খুব কঠিন এই নাম্বারে 54। এটা আপনি সেন্স অ্যাপ্লাই করতে হবে, এটা সেন্স না থাকলে তো হবে না ভাই, সেন্স না থাকলে তো প্রবলেম। তো এখানে বাড়বে কেন, এখানে বাড়ছে কেন, এটা বুঝতে হবে না। এটা তো সেন্স, এটা তো রাস্তাটা কি মানে বাগানের বাইরে দিয়ে নাকি রাস্তাটা বাগানের ভিতরে দিয়ে তার উপর ডিপেন্ড করবে। অঙ্ক তো এখন আমি শুরু, সেন্স অ্যাপ্লাই করেন আগে।
আগেই অঙ্কে এরকম জানেন না যে ভাই দৈর্ঘ্যের ক্ষেত্রে বাড়বে প্রস্থের ক্ষেত্রে বাড়বে না, এইসব চিন্তা করেন না। আপনি আগে বোঝেন। আপনি এইটুকের ক্ষেত্রফল নেবেন, তো এইটুকের ক্ষেত্রফলের ক্ষেত্রে এইটুকের সাথে বাড়বে কেন? এইটুকের সাথে এটাকে কি এই পুরোটা নিচ্ছি যে বাড়বে? আগে বোঝেন না কেন? আমি তো এখানে এইটুক নিচ্ছি, তো বাড়বে কিভাবে? বাড়তি যে অংশটুকে যে এইটুক আর এইটুক এর সাথে তো যোগই হয়নি, তাহলে বাড়বে কেন? কিন্তু এখানে তো এইটুকের মান 15, তার সাথে এইটুক আর এইটুক যোগ হয়ে এই পুরোটা সাথে রয়েছে। মিনিমাম 20টা অঙ্ক করাবো, এত টেনশন করেন না, এমনিতেই হবে। দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরের সীমানা বরাবর, এই দাঁত তাকান, এইবার কিন্তু ভাইয়া একটু তাকান প্লিজ, বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে, এবার কিন্তু বলছে বাগানের ভিতরে, আর আগের অঙ্কে প্রথম অঙ্কে বলা ছিল বাগানের বাইরে। ঠিক আছে, আগের অঙ্কে বলা ছিল বাগানের বাইরে। তো যখন বাগানের বাইরে বলবে, এদিকে তাকান, বাগানের বাইরের চারপাশে, তার মানে মূল বাগানের বাইরের রাস্তাটা হিসাব করতে হবে। আর যখন বলবে বাগানের ভিতরে রাস্তা, তখন বাগানটা আঁকায় তার ভিতরে রাস্তা আঁকাতে হবে, বুঝতে হবে কিন্তু। তাহলে বাগান, এই যে প্রথমে বাগান আঁকালাম, আমি বুঝাই দিব, আপনার কোনো কনফিউশন থাকবে না, একটু ধৈর্য ধরতে হবে ভাই। তাহলে এটা হচ্ছে বাগান, এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80, এই যে দৈর্ঘ্য 80, প্রস্থ হচ্ছে 30, ব্যাস। এইবার রাস্তাটা বাগানের ভিতরে, তার মানে এই বাগানের ভিতরে রাস্তা চারপাশ দিয়েছে, আর এই পুরো দৈর্ঘ্য 80 ভাইয়া। এবার বাগানের ভিতরে, এই যে ভিতরে কথাটা উল্লেখ থাকলে বাগানের ভিতরে আঁকাতে হবে। হ্যাঁ, মানে এবার এই বাগানের মালিক আর রাস্তার মালিক একই মানুষ। আর আগের অঙ্কে বাগানের মালিক আর রাস্তাটা হলো সরকারি জায়গা, বাগানের সীমানার চারপাশ দিয়ে পড়ে গেছে, বুঝতে হবে কিন্তু। এই জায়গা না বুঝলে কিন্তু বিপদ। এইবার বলছে সীমানার পাশ দিয়ে 2 মিটার চওড়া রাস্তা, 2 মিটার চওড়া রাস্তা, তার মানে রাস্তার চওড়া 2 মিটার, তার মানে এইটুক, এবার ই করে দেন, এবার একটু আঁকায় দেন। তার মানে এইটুক যদি 2 হয়, এই যে দেখেন, 2 মিটার চওড়া রাস্তা, তার মানে রাস্তার চওড়া হচ্ছে 2 মিটার, তার মানে এই যে এইটুক 2 মিটার, এইটুক 2 মিটার, মানে তো এইটুক 2 মিটার, এইটুক 2 মিটার, তাহলে এইটুক 2 মিটার, তাহলে এইটুকু তো 2 মিটার, তাহলে এই যে এইটুকু তো 2 মিটার, তাহলে এই পাশে 2 আর এই পাশে 2, এদিকে তাকান। এখন এইটুকু 2 মিটার হবে, কেন এইটুক 2 মিটার হবে? এই যে রাস্তা চওড়া, এই যে 2 মিটার, তাহলে এইটুক 2 মিটার হলে এইটুক কি 2 মিটার না? সবসময় এই কোনা 2 মিটার, তারপরে সেই যে এই কোনাগুলো 2 মিটার হবে, 2 মিটার না, মানে যতটুকু রাস্তার প্রশস্ততা ততটুকু হবে সবসময়। এইবার মূল খেলা, এবার এখানে, এবার তাকান, এই যে 30, এই 30 আসলে এই পুরোটা ছিল, 30 কিন্তু এই পুরোটা ছিল, এই পুরোটা 30। এখন আমাকে বলেন, এইটুক যদি 2 হয়, তাহলে এই কোনা, এই যে কোনাটুক কতটুক? এই কোনা কতটুক? কোনা 2। এইটুক যদি 2 হয়, তাহলে এই কোনা কতটুক? 2। তাহলে এই পুরোটা হচ্ছে 30, সেখান থেকে এই 2 আর এই 2 মিলে 4, এই 30 থেকে এই 2 পাশে 2 2 4 বাদ দিলে থাকে কত? 30 থেকে 4 বাদ দিলে থাকে 26, সেই 26 হলো এই যে এইটুক। দেখেন এদিকে তাকান, এই যে এইটুক 26, এই যে এইটুক, এই যে কলম আঁকাচ্ছি, এইটুক 26, এইটুক 26 মানে তো এইটুক 26, এই যে আমি দিয়ে দিলাম এখন 26, বুঝছেন? এইবার হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 2, তাহলে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 2, এরকম আয়তক্ষেত্র উপরে একটা আছে, তাই 2 দিয়ে গুণ, ব্যাস। তার মানে এই পাশের আয়তক্ষেত্র, এই পাশের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলছি। আচ্ছা, এখন এই পাশে যে আয়তক্ষেত্র, এখানে হচ্ছে মূল খেলা। এখন এর দৈর্ঘ্য হচ্ছে 26, প্রস্থ হলো 2, কারণ এই আয়তক্ষেত্রে কিন্তু এই পুরোটা নিচ্ছি না, এই পুরোটা হলো 30, আর এই 2 পাশের 2, এই কোণার 2 আর এই কোণার 2 বাদ গেছে, তাহলে এইটুক 26 আর প্রস্থ হলো 2, তাহলে 26, দৈর্ঘ্য হচ্ছে 26, প্রস্থ হলো 2। এরকম আয়তক্ষেত্র এই পাশেও একটা আছে, তাই একে 2 দিয়ে গুণ, তাইলে এইটা যোগ করলে পুরো রাস্তায় চারপাশের রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি। 80 দুগুণী 160, 160 দুগুণী 320, একবারে প্লাস 26 দুগুণী 52, 52 দুগুণী 104, 320 আর 104,
300 সাথে 100 যোগ করলে কত হয়? 320 সাথে 100 যোগ করলে 420, তার সাথে 4 যোগ করলে 424, তাহলে উত্তর 424 আছে অপশনে। 424 আছে বি নাম্বার অপশন। খুবই সিম্পল ভাই, খালি বুঝতে হবে যে রাস্তাটা কি বাইরে দিয়ে আঁকাতে হবে নাকি রাস্তাটা ভেতর দিয়ে আঁকাতে হবে, বুঝছেন? রাস্তাটা বাইরে দিয়ে নাকি রাস্তাটা ভেতর দিয়ে, এই কনসেপ্টটুকু বুঝলেই হলো। সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের ভাষার উপর। কোশ্চেনে যদি বলে রাস্তা বাগানের ভিতরে, যদি বলে রাস্তাটা বাগানের ভিতরে চারপাশ দিয়ে অবস্থিত, শুধু সেই ক্ষেত্রেই ভিতরে আগে 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 বাগান আঁকাবেন, তার ভিতরে রাস্তা আঁকাবেন। হ্যাঁ, আর যদি বলে রাস্তাটা বাগানের বাইরে, বা বাগানের বাইরে বললো না, বললো যে বাগানের চারপাশে আছে, সেক্ষেত্রে বাইরে ধরেই হিসাব করতে হবে। শুধু একমাত্র তখনই আমরা রাস্তাটাকে ভিতরে হিসাব করব যখন কোশ্চেনে উল্লেখ থাকবে যে রাস্তাটা বাগানের ভিতরে অবস্থিত, বাগানের ভিতরে চারপাশ দিয়ে অবস্থিত, শুধু সেই ক্ষেত্রেই রাস্তাকে বাগানের হিসেবে ভিতরে বিবেচনা করব। তাছাড়া বাকি ক্ষেত্রে আগে বাগান, তার বাইরে দিয়ে রাস্তা, সবসময় অলওয়েজ। আরো করাবো, টেনশন করেন না। নেক্সট, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 এবং প্রস্থ 24, এর ভেতরে, এই যে এর ভেতরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা। তাহলে যখন বলবে ভেতরে, তখন আগে বাগান আঁকাবেন, তারপরে ভিতরে রাস্তা। তাহলে আমি একটু বাগান আঁকাই। এবার তাকান, দেখেন কত দ্রুত হয়। এই যে এটা বাগান, এই যে দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হলো এই পুরোটা 24। এবার এর ভিতর দিয়ে একটা রাস্তা আছে, চারপাশ দিয়ে 4 কোণা দিয়ে রাস্তা কত? রাস্তা আছে 2 মিটার। এদিকে তাকান। তাহলে আমি কি বলছি, এরকম আঁকানোর পরে লাস্টে এই 2 কোণা যোগ করে দিবেন, এই 2 কোণা যুক্ত করে দিবেন। এইবার রাস্তার চওড়া কত? 2 মিটার। তার মানে এই যে এইটুক হলো 2, এই যে এইটুক 2, এইটুক 2, তাহলে এইটুকু 2, এই কোণা 2, সব এই যে চার কাছে যে কোণা দেখা যাবে, এই যে এটা 2, এটা 2, এটা 2, তারপরে যে এই কোণা 2। হ্যাঁ, এবার আমাকে বলেন এই পুরোটা কিন্তু 32, এই পুরোটা 32। তাহলে এই যে নিচে যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 32, প্রস্থ 2, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 32 গুণ 2। এরকম আয়তক্ষেত্র উপরেও একটা আছে, তাই একে 2 দিয়ে গুণ করে এটার ক্ষেত্রফলের সাথে এটার ক্ষেত্রফল নিয়ে নিছি প্লাস। এখন এই যে এই আয়তক্ষেত্রের মতো এই যে এখানে একটা আয়তক্ষেত্র আছে। এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? এই যে এইটুক কেমনে পাবো? এই পুরোটা 24, সেখান থেকে এই পাশের 2 আর এই পাশের 2, মোট 4 বাদ যাবে। তাহলে এই পুরো 24 থেকে এই 2 আর এই 2 4 বাদ দিব, তাহলে 24 মাইনাস 4 20, অর্থাৎ এই মাঝখানের অংশটুকু, এই যে এইটুক হচ্ছে 20, এইটুক 20 মানে এইটুক 20। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20, প্রস্থ হলো 2। এরকম একটা আয়তক্ষেত্র এই পাশে আছে, তাই একে আবার 2 দিয়ে গুণ। তাই ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন 32 দুনি 64, 64 দুনি 128, প্লাস 20 দুনি 40, 40 দুনি 80। এখন তাহলে যোগ করেন 0, না 0 কেন 8 8 8 8 আর 2 10 এর 0, হাতে 1 1 1 আর 1 2, 208। 208 কি আছে অপশনে? 208, এই সি নাম্বার অপশন 208 আছে। মানে এখন একটু প্লিজ আপনারা একটু বলেন তো, মানে খুব কঠিন লাগতেছে এই মেথডটা? আমার কাছে এটা খুব মজা লাগে, মানে কোনো চাপ লাগে না, মানে আমি আগে জানতাম সেটা দিয়ে সলভ করতেছি। হ্যাঁ, আমি এটা করে অভ্যস্ত। ওই মেথডটা পারি না, ব্যাপারটা এরকম না, ওটা পারি, কারণ এটা তো লিখিত মেথডে তো এটা করা যাবে না। যদি কেউ লিখিত মেথডে এটা করে তাও হবে, শুধু লিখতে হবে তাকে। এখানে এ বি সি ডি দিয়ে বলতে হবে যে রাস্তার ক্ষেত্রফল মানে এই যে এই পাশের এই আয়তক্ষেত্রে একটা নাম দিতে হবে, 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 তারপরে কোনটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এগুলো উল্লেখ করে এই মেথড করলেও হবে লিখিততে। খুবই সহজ মেথড, খুবই। হয়েছে এটা? নেক্সট দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 16 গজ, দৈর্ঘ্য 16 গজ, প্রস্থ 12 গজ। এর ভিতরে চারিদিকে, এই যে ভিতরে চারিদিকে বলে দিচ্ছে, ভিতরে চারিদিকে যখন বলবে বাগানের ভিতরে চারিদিকে, তখন আপনি মনে করবেন যে আগে বাগান আঁকাবেন, তার ভিতরে রাস্তা আঁকাবেন। যখন বলবে বাইরের চারিদিকে, তখন আগে বাগান আঁকাবেন, তার বাইরে দিয়ে রাস্তা আঁকাবেন। বুঝছেন? গজ, 2 গজ চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? আচ্ছা, সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে আমরা একটা বাগান আঁকাই। বাগানের দৈর্ঘ্য হচ্ছে 16 গজ, এই যে দৈর্ঘ্য 16 গজ, প্রস্থ 12 গজ। এর ভিতরে চারিদিকে, এই যে ভিতরে চারিদিকে 2 গজ একটা
রাস্তা আছে। ব্যাস, এটা করার পরে আপনি এই 2 কোণা যুক্ত করে দিবেন আর এই 2 কোণা যুক্ত করে দিবেন, করে দিয়ে আপনি আসলে এই রাস্তাগুলোকে আয়তক্ষেত্র বানাই ফেললেন, বুঝছেন? এখন রাস্তার চওড়া কত? 2 গজ, এর মানে বুঝতে হবে যে এইটুক 2 গজ, এইটুক 2 গজ, এই সব কোণা কোণা 2 গজ, এই যে এই কোণা 2 গজ, এই যে এই কোণার 2 গজ, এই যে এই কোণা 2 গজ, সব 2 গজ কোণাগুলো। কেন? কারণ রাস্তার প্রশস্ত মানে যে এইটুক, এইটুক রাস্তার প্রশস্ত 2 গজ, তাহলে এইটুকের সাথে এইটুক কি সমান না? এই পাশ কি সমান না? রাস্তার প্রশস্ত মানে যে এইটা, তো এইটা যদি 2 গজ হয় তাহলে এটা সমান্তরাল, এটা কি 2 গজ না? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য, হ্যাঁ। এখন এই যে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু এই পুরোটা মানে 16, দৈর্ঘ্য 16, হ্যাঁ, আর প্রস্থ মানে কিন্তু এই যে 2, তাহলে 16 গুণ 2, এরকম একটা আয়তক্ষেত্র উপরে আছে, তাই একে আবার 2 দিয়ে গুণ, এবার প্লাস। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে যে এইটুক কেমনে পাবো? এই পুরোটা কিন্তু 12, এই পুরোটা 12, এই পুরো 12 থেকে এই পাশে 2 আর এই পাশে 2 বাদ দেন, এই 2 আর এই 2 মিলে 4, তাহলে 12 থেকে 4 বাদ দিলে পারে 8, তার মানে এইটুক, এই যে মাঝখানের টুক 8, এই মাঝখানের টুক 8 মানে যে এই পাশের টুক 8, আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এই আয়তক্ষেত্রের এই যে মাঝখানে এইটা, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8, প্রস্থ 2, তাহলে 8 গুণ 2 এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরকম একটা আয়তক্ষেত্র এই পাশে আছে, তাই একে আবার 2 দিয়ে গুণ করে এই 2 পাশের আয়তক্ষেত্র নিয়ে নিলাম, তাহলে 4 রাস্তার ক্ষেত্রফল চলে আসছে। 16 দুগুণী 32, 32 দুগুণী 64 প্লাস 8 দুগুণী 16, 8 দুগুণী 16 দুগুণী 32। এখন 6 6 3 96, তাহলে উত্তর হচ্ছে 96, 96 আছে অপশনে, 4 নম্বর অপশন। এর চেয়ে সহজ মেথড হতে পারে না, কোনো টেনশন নাই, খালি আপনি আগে যা জানতেন সেই মেথড, সেই জিনিসটাই অ্যাপ্লাই করবেন, খালি একটু হিসাব করতে হবে আর কি। নেক্সট, পার সহ পুকুরের দৈর্ঘ্য। এবার কিন্তু পার সহ, এই যে পুকুরের ক্ষেত্রে আবার পার সহ পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 60 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এবার বাগানের সাথে পুকুরের মিল আছে না? বাগানের 4 পাশ দিয়ে থাকে রাস্তা, আর পুকুরের 4 পাশ দিয়ে থাকে হচ্ছে পাড়, যে পাড় দিয়ে হাইটে বেড়ায় মানুষ। তাহলে পার সহ, এদিক তাকান, তাহলে এই যে একটা পুকুর, পার সহ হচ্ছে দৈর্ঘ্য 70, মানে পুরোটা হচ্ছে 70, প্রস্থ 60। তাহলে যেহেতু পার সহ হচ্ছে দৈর্ঘ্য 70, তাহলে পাড়টা কি এই বাইরে যদি আপনি এখন পাড় আঁকান, তার মানে তাহলে তো এইটুক 70 হয়ে গেল, তাহলে পার সহ যে 70, যখন পার সহ 70 বলছে, হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে মানে এই পাড়টা আমাকে রাস্তা এই পুকুরের ভিতর দিয়ে আঁকাতে হবে। পুকুরের ভিতর দিয়ে জানো না, এই যে জিনিসটা এরকম, এই যে এইটা হলো পুকুর পাড়, এই পুরোটা 70, হ্যাঁ, এই পুরোটা 70 পাড় সহ, এই যে পাড়, এইগুলো হচ্ছে পুকুর পাড়, এই যে রাস্তা না, ওই বাগানের ক্ষেত্রে যা রাস্তা এখানে সেটা পুকুর পাড়। এই পাড় সহ, এই যে পাড় মানে এইগুলো, পাড় সহ দৈর্ঘ্য 70, প্রস্থ 60, তাহলে আর এই মাঝখানের এই অংশটা হচ্ছে পুকুর, এই পাড়ের ক্ষেত্রফল চাইছে। একই এরকম আঁকায় পাড়টা আঁকায় সুন্দর করে এই পাশটা জুড়ে দিবেন, এই পাশটা জুড়ে দিবেন, ব্যাস। এইবার পুকুর পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার মানে যে পাড়ের বিস্তার এইটুক, আরে ভাইয়া এইটুক মানে তো এইটুক, পাড়ের বিস্তার মানে যে এইটুক মানে তো এইটুক, তাহলে এইটুক যদি 4 হয় তাহলে এইটুক কি 4 হবে না? তাহলে এইটুকে কি 4 হবে না? পার মানে কিন্তু এই যে এইটুক যদি 4 হয় তাহলে এইটুকের সমান এইটুকু 4, এইটুক যদি 4 হয় এইটুকের সমান এইটুকু 4, মানে সব কোণাগুলো এই পাড়ের বিস্তারের সমান সব সময়, অলওয়েজ। তাহলে আমাকে বলেন এই যে আয়তক্ষেত্র নিচে, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য এই পুরোটা 70, প্রস্থ কত? প্রস্থ মানে যে এইটুক মানে 4। এরকম আয়তক্ষেত্র উপরেও একটা আছে, তাই একে 2 দিয়ে গুণ করে দুইটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে নিলাম প্লাস। এখন এই যে এই পাশে এই যে এইটুকের ক্ষেত্রফল নেব, এইটুকের দৈর্ঘ্য মানে এই যে এটা কেমনে পাবেন? এই পুরোটার দৈর্ঘ্য 60, এই সম্পূর্ণটা 60, তার থেকে এই পাশের এই যে এইটুক 4, এই পাশের এইটুক 4, তাহলে এই 4 আর এই 4 মানে 8, তাহলে পুরো 60 থেকে এই দুই পাশের 4 মানে 8 বাদ দিতে হবে, 60 - 8 = 52। তার মানে এই মাঝখানের অংশটুক 52, এই মাঝখানের অংশটুক মানে এই যে এই পাশের টুক 52, বোঝা গেছে? তাহলে এখানে যে আয়তক্ষেত্র আছে তার দৈর্ঘ্য হচ্ছে 52, আর এর প্রস্থ হলো এই যে এইটুক মানে 4। এরকম আয়তক্ষেত্র এই পাশেও একটা আছে, তাই একে 2 দিয়ে গুণ করে পুরো আয়তক্ষেত্র নিয়ে নিলাম, ব্যাস। এইটুক গুণ এখন যোগ বিয়োগ করতে হবে। দেখেন
4 সাথে 28, 28 দুগুণী 56, আর এই একটা শূন্য 560 প্লাস। দেখেন এই 2 দিয়ে 52 কে গুণ করেন, আচ্ছা 4 দিয়ে গুণ করেন, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা এই 4 দুগুণী, এই 4 দুগুণী কত? 8 না? এই 4 দুগুণী কিন্তু 8, মনে মনে। সে এখন 8 দিয়ে 2 কে গুণ করলে 8 দুগুণী 16, 6 হাতে 1, 8 দিয়ে 5 কে গুণ করলে 8 5 8 40, 40 আর 1 41। এখন যোগ করলে 6 7 4 আর 5 976 আছে অপশনে, 976 ডি নাম্বার অপশন, 976 ডি নাম্বার অপশন। খুবই সিম্পল, হ্যাঁ, এর চেয়ে সহজ মেথড নাই, রিয়েলি নাই। ওটাও করে দিব, টেনশন করেন না, ওটাও করে দিব, ওটা তো লিখিত নিয়মে করাই লাগবে, আপনারা বুঝছেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। এইবার কিন্তু একটা কথা, আগের অঙ্কে কি বলা ছিল? আগের অঙ্কে বলা ছিল পার সহ, বুঝেন? এবার কি বলছে? একটি পুকুরের দৈর্ঘ্য 60, প্রস্থ 40, এখানে পারের কথা উল্লেখ নাই। তার মানে এখানে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, এটা শুধু পুকুর অংশের, পার সহ না, শুধু পুকুর অংশের, বুঝতে হবে কিন্তু, ভাষা না বুঝলে কিন্তু বিপদ। তাহলে এই যে এবার হচ্ছে পুকুর আঁকাবেন, এই যে শুধু পুকুর আঁকাচ্ছেন, এই পুকুরের দৈর্ঘ্য 60, এই যে দৈর্ঘ্য 60, প্রস্থ 40। এখন পার, এটা হলো, এখন পার সহ বলেনি, তার মানে এটা শুধু পুকুর অংশে, শুধু যে পুকুর সেই অংশ। এখন পার কোথায় থাকে? পার তো পুকুরের বাইরে দিয়ে থাকে, তাই এবার বাইরে আঁকাতে হবে। আগের কোশ্চেনে পার সহ উল্লেখ ছিল, এই জন্য আমরা আগে পার সহ পুকুর আঁকাইছিলাম। এই হলো সেই রাস্তা। হ্যাঁ, পাড়ের বিস্তার 3, তাহলে এটুকু জুড়ে দেন, এটুকু জুড়ে দেন, জুড়ে দেন, এই পাশে জুড়ে দেন। পাড়ের বিস্তার 3, এর মানে এইটুক 3, এর মানে এই পাশের টুকু 3, এর মানে এইটুকু 3, এইটুকু 3, এইটুকু 3, সব 3। এখন দেখেন এইটুক 3, এইটুক 3, তাহলে এই 3 আর এই 3 6, আর এই মাঝখানে হলো 60, তাহলে এই দুই পাশে 6 আর মাঝখানে 60 যোগ করলে হবে 66। তার মানে এই যে নিচে, নিচে এই যে নিচে যে অংশটা, এই পুরোটা হলো 66। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ওকে ওকে। এইবার তাকান, এইবার কিন্তু এই পাশে হিসাব করা লাগবে না, কেন? কারণ আমার এই পাশে এইটুকের মান এবার 40 দেওয়া আছে, এই পাশে এখন 40, এইটুকের মান 40। তাহলে এখন এই যে নিচে যে আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য হচ্ছে 66, প্রস্থ হলো 3, এরকম আয়তক্ষেত্র উপরে একটা আছে, তাই 2 দিয়ে গুণ করলাম, প্লাস এই যে আয়তক্ষেত্র, এখন এই আয়তক্ষেত্রের এই পাশেরটা হিসাব করতে হবে না, কারণ এখন আমার এইটুকের মান 40 আমার দেওয়াই আছে, তাহলে এইটুক হচ্ছে 40, দৈর্ঘ্য 40, প্রস্থ 3, এরকম আয়তক্ষেত্র এই পাশে একটা আছে, তাই 2 দিয়ে গুণ। দেখেন এই 3 দুগুণী, এদিকে তাকে একবারে 3 দুগুণী 6 না, সেই 6 দিয়ে গুণ করতেছি মনে মনে। 6 6 36, 6 হাতে 3, 6 6 36 আর 3 39, প্লাস এখানে 3 দুগুণী 6 না, 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24 আর একটা শূন্য, ব্যাস। এবার যোগ করেন, তাহলে এখানে 6 থাকতেছে, 4 আর 9 13, 3 হাতে 1, 2 আর 3 5 আর 1 6, 639, 636 আছে অপশনে। ইয়েস, সি নাম্বার অপশন 636। জি জি, পার সহ উল্লেখ না থাকলে আর মনে করতে পারি শুধু পুকুরের এলাকা, আর যখন পার সহ উল্লেখ থাকবে তখন বুঝতে হবে যে মানে পুরো পার সহ আগে পুকুর আঁকাতে হবে, তার মধ্যে পুকুরের অংশটা আঁকাতে হবে। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে বলেন, প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। কোনো সমস্যা আছে কিনা রেসপন্স করতে হবে, রেসপন্স ছাড়া কিন্তু আমি আগাতে পারছি না। ওকে, নেক্সট। একটি 60 মিটার ইন্টু 40 মিটার বাগানের মাঝ বরাবর 5 মিটার দুটি রাস্তা যথাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর আছে। দেখেন 36 মিটার ইন্টু 40 মিটার, এতে বাগান, এর মানে কি জানেন? প্রথম অংশটা দৈর্ঘ্য বোঝায়, দ্বিতীয় অংশটা প্রস্থ বোঝায়। তার মানে একটা বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এই বাগানের মাঝ বরাবর 5 মিটার চওড়া দুটি রাস্তা। এখন কিন্তু বাগানের মাঝ বরাবর রাস্তা, খেয়াল করেন,
এখন রাস্তাটা কিন্তু বাগানের মাঝ বরাবর, বাগানের মাঝ বরাবর, ঠিক আছে। দুটি রাস্তা আছে, রাস্তার চওড়া দুটি রাস্তা যথাক্রমে দৈর্ঘ্য প্রস্থ বরাবর আছে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর, মানে একটা রাস্তা দৈর্ঘ্য বরাবর, একটা রাস্তা প্রস্থ বরাবর। রাস্তা দুটি সিমেন্ট দিয়ে বাঁধতে প্রতি বর্গ মিটারে 240 টাকা খরচ হয়। এবার ওই দেখবেন যে আমাদের মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিল্ডিং এর মাঝখানে 4 পাশ দিয়ে বিল্ডিং, একদম স্কোয়ার শেপের বিল্ডিং, মাঝখানে বাগান আছে। সেই বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা, প্রস্থ বরাবর একটা রাস্তা ক্রস করছে, মাঝখানে আবার একটা গোল চত্বর আছে, দেখবেন। হ্যাঁ, সেরকম একটা ব্যাপার। আচ্ছা, 240 টাকা খরচ হলে মোট খরচ কত পড়বে? আগে বোঝেন যে এটা আসলে কেমন চিত্র হবে, আগে বোঝেন। একটা বাগান, এই যে দেখেন একটা বাগান, এটা কিন্তু বাগানের বাইরে দিয়ে রাস্তা না, হ্যাঁ, এই একটা বাগান যার দৈর্ঘ্য হলো 60, প্রস্থ হলো 40, আর রাস্তা দুইটা আছে কেমন করে? রাস্তা দুইটা 5 মিটার চওড়া দুটি রাস্তা, দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর আছে। মাঝখানে এই যে রাস্তার মাঝ বরাবর, তাহলে রাস্তার মাঝ বরাবর মানে সরি বাগানের মাঝ বরাবর, বাগানের মাঝ বরাবর, তাহলে বাগানের মাঝ বরাবর মানে এই বরাবর, এই যে এই বরাবর একটা রাস্তা, এই বরাবর একটা রাস্তা, মাঝ বরাবর মানে বাগানের মাঝ বরাবর, তাহলে বাগানের মাঝখান দিয়ে দুইটা রাস্তা, একটা দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর। এবার এই রাস্তাগুলো, এই যে রাস্তা না, এই রাস্তাগুলো এখন সিমেন্ট দিয়ে বাধাই করতেছে, দেখেন এই রাস্তাগুলো এখন সিমেন্ট দিয়ে বাধাই করবে। বাধাই করার সময় প্রতি বর্গ মিটারে খরচ 240 টাকা বলছে, তাহলে মোট খরচ কত? বর্গ মিটার কিসের একক? বর্গ মিটার হচ্ছে ক্ষেত্রফলের একক। তাহলে প্রতি বর্গ মিটারে 240 টাকা খরচ হয়। তাহলে আমি যদি এখন তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার সেটা বের করতে পারলেই তো আমি পেয়ে যাব যে টোটাল সবগুলো মানে পুরো রাস্তা আদায় করতে কত টাকা লাগবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এই অঙ্কে রাস্তার ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। খুবই সিম্পল, দেখেন আমি ওইভাবেই করাবো। হ্যাঁ, এখন দেখেন এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ। এইটুক যদি 60 হয়, আমাকে বলেন তো এই রাস্তা, আচ্ছা এই যে রাস্তাটা, এই যে রাস্তা, এই রাস্তাটা কি একটা আয়তক্ষেত্র না? এই রাস্তা তো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র, এই রাস্তা যে আয়তক্ষেত্র, এদিকে তাকান, এই যে রাস্তা, এই রাস্তা যে আয়তক্ষেত্রটা হয়েছে, এই যে এই রাস্তার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যের সমান। তাহলে এটা যদি 60 হয়, এইটাও 60। ক্লিয়ার? আর অঙ্কে বলা আছে রাস্তা হচ্ছে 5 মিটার চওড়া, তার মানে এই যে রাস্তার চওড়া 5 মিটার, তাহলে এইটুক যদি 5 মিটার হয়, তার মানে এই যে কোনা 5 মিটার, অর্থাৎ রাস্তা যে আয়তক্ষেত্রাকার যে রাস্তাটা, তার দৈর্ঘ্য 60, প্রস্থ 5। বুঝতেন কিনা বলেন? এটা হচ্ছে এই রাস্তা। এবার এই যে রাস্তা, এই রাস্তার দৈর্ঘ্য মানে যে এইটা মানে হচ্ছে ভাইয়া এই যে এটা 40, তার মানে এই রাস্তার দৈর্ঘ্যটা হলো 40। এখন এই রাস্তাও তো 5 মিটার চওড়া, তাহলে এইটুকু যদি 5 মিটার চওড়া হয়, তাহলে এইটাও 5 মিটার হবে। অর্থাৎ এই রাস্তাটাও তো একটা আয়তাকার রাস্তা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40, প্রস্থ 5। তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফল বের করব। দেখেন এদিকে তাকান, এই রাস্তার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য হলো 60 ইন্টু প্রস্থ 5 প্লাস এই রাস্তার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য হলো 40 ইন্টু প্রস্থ কত? 5। এখন এই দুইটা যোগ করলে এই রাস্তার ক্ষেত্রফল এবং এই রাস্তার ক্ষেত্রফল আসবে। এইখানে একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি জানেন? এই রাস্তা দুইটা যখন পরস্পরকে ক্রস করছে, মাঝখানে একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তৈরি হয়েছে। কেন? কারণ রাস্তার প্রস্থ যদি 5 হয়, তাহলে এইটুক 5 হলে এটা 5, এইটুক 5 হলে এটা 5, এটা 5 হলে এই পাশ 5, এই পাশ 5 হলে এই পাশ 5, তার মানে এই 4 বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে রাস্তা দুইটা যখন ক্রস করছে, মাঝখানে একটা বর্গাকার জায়গা তৈরি হয়েছে। আমি যখন এদিকে তাকান, এদিকে এই অংশটা নিছি মানে এই পুরো রাস্তার ক্ষেত্রফল নিছি, এই ক্ষেত্রফলের মধ্যে কিন্তু এই বর্গ ক্ষেত্রফলটা চলে আসছে। যখন আমি এই রাস্তার ক্ষেত্রফল নিছি, এই যে 40 ইন্টু 5, তখন এই রাস্তার ক্ষেত্রফলের মধ্যে কিন্তু এই বর্গাকার ক্ষেত্রফলটা আসছে। তার মানে এই বর্গাকার ক্ষেত্রফলটা এর মধ্যে 2 বার আসছে। কিন্তু এটাকে তো 2 বার নেওয়া যাবে না, কারণ আমি তো রাস্তার ক্ষেত্রফল বের করতেছি, মানে এই রাস্তার ক্ষেত্রফল বের করবো, আবার এই রাস্তার ক্ষেত্রফল বের করবো। তাহলে এই জিনিসটা যেহেতু 2 বার চলে আসছে, এটাকে তো 2 বার নেওয়া যাবে না। যাবে? তাহলে এর মধ্যে একবার আছে, এর মধ্যে একবার আছে, কিন্তু এই অংশটা তো রাস্তার মধ্যেই আছে, তার মানে এই অংশটাকে নেওয়া যাবে, কিন্তু একে তো 2 বার নেওয়া যাবে না। তাহলে এই অংশটা একবার বিয়োগ করতে হবে, যেহেতু এই অংশটা এদের মধ্যে 2 বার চলে আসছে, তাই এটা যেহেতু এটা কি
এটা কিন্তু একটা বর্গ এবং এর প্রত্যেক বাহু 5। কেন 5? এই যে বাগানের রাস্তার প্রস্থটাই তো এই মাঝখানে যে অংশটা বর্গক্ষেত্র হয়েছে তার প্রত্যেক বাহু 5। তাহলে বর্গাকার জায়গার ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তাহলে এই জায়গার প্রত্যেক বাহু যেহেতু 5, তার মানে এটার ক্ষেত্রফল হবে 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার বিয়োগ করতে হবে। এইটাই হলো এই রাস্তার ক্ষেত্রফল। এই যে দুইটা রাস্তা না, সেই দুইটা রাস্তার ক্ষেত্রফল। 5 6 30 মানে 300 প্লাস 4 5 20 আর একটা শূন্য 200 মাইনাস 25 300 আর 2 500, 500 থেকে 25 গেলে 475। তাহলে 475 কি? 475 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার, 475 বর্গমিটার। এখন প্রতি বর্গমিটারে খরচ কত? 240। তাহলে প্রতি বর্গমিটার রাস্তাতে খরচ 240, তাহলে রাস্তার ক্ষেত্রফল এত, তাহলে এত বর্গমিটারে খরচ কত হবে? এইটা দিয়ে 240 কে গুণ, তাহলে অর্থাৎ মোট খরচ। দেখেন এদিকে তাকান, মোট খরচ ইজ ইকুয়াল টু 475 ইন্টু হচ্ছে 240। এখন অনেকে বলবে ভাই এটা একটু ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো? ভাই বুদ্ধি থাকতে হবে। কিভাবে? আমি 240-এর এই লাস্টে একটা 0 আছে না, তার মানে এদের গুণফলের লাস্টে 0 আসবে। কিন্তু 24-এর নামটা তো পারি না, তাহলে 24কে আমি 24কে 4 গুণ 6 লিখবো। সমস্যা কি? 6 গুণ 4 লিখে দিব। তার মানে এটা হচ্ছে 475 ইন্টু হচ্ছে 4 গুণ 60। এই শূন্যর হিসাব বাদ দেন। প্রথমে আপনি এটাকে 4 দিয়ে গুণ করেন, পরে 6 দিয়ে গুণ করেন। ক্যালকুলেটর নাই, দুইবারে করতে হবে, কিছু করার নাই। তাহলে 4 পাশে 20-এর শূন্য হাতে 2, 4 সাথে 28 আর 2 30-এর শূন্য হাতে 3, 4 4 16 3 19, ব্যাস ইন্টু এবার 60। এবার এই শূন্য দুইটা শূন্য তো বসেই যাবে। হ্যাঁ, এবার 6 দিয়ে গুণ করেন, 6 9 54 4 হাতে 5, 6 কে 6 আর 5 11, এই যে 11,400 টাকা। আমার মনে হয় এখানে একটা ভুল হয়েছে। 4 5 20-এর শূন্য হাতে 2, 4 সাথে 28 আর 2 30, 1900। এই যে আচ্ছা এই যে 1900 আছে এই যে এখানে। আচ্ছা, এই শূন্য আর এই শূন্য বসে গেল। দেখেন এই 6 দিয়ে, আচ্ছা এই শূন্য বসলো, আর এখানে দুইটা শূন্য আছে, সরি এই একটা শূন্য আর এই দুইটা শূন্য, মোট 3টা শূন্য বসবে। আর এই যে 9 দিয়ে 6 কে গুণ করে 6 9 54 4 হাতে 5, 6 কে 6 5 11, এই যে 1,14,000। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 নম্বর অপশন। আপনারা কি বুঝছেন? তাহলে প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হচ্ছে রাস্তা বাধাই করতে কত টাকা লাগবে, এগুলোর প্রথম কাজ হচ্ছে আপনি রাস্তার ক্ষেত্রফল বের করবেন। রাস্তার ক্ষেত্রফল বের করতে কিভাবে দেখাই দিলাম। রাস্তার ক্ষেত্রফল বের করে প্রতি বর্গমিটারের খরচ দিয়ে রাস্তার ক্ষেত্রফলকে গুণ। এখন এখানে আমি হাতে ক্যালকুলেটর নাই, সুতরাং এই জিনিসটাকে আমি সরাসরি গুণ করতে পারছি না, তখন এটাকে ভেঙে 2 বার গুণ করতে হবে, ছোট সংখ্যা নিয়ে আসতে হবে। কোনো সমস্যা? আমি আবার বলছি, ক্যালকুলেটর দিয়ে, হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে করে যদি কেউ করেন তাহলে তার ক্ষতি হবে, কিন্তু এইভাবেই করতে হবে, কিছু করার নাই। নেক্সট, 80 ফুট দীর্ঘ এবং 60 ফুট বিস্তৃত। বিস্তৃত মানে কিন্তু প্রস্থ, বিস্তৃতি মানে প্রস্থ। হ্যাঁ, বিস্তৃত একটি বাগানের ঠিক মাঝখানে 5 ফুট দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2টি রাস্তা আছে। প্রতি বর্গ ফুট 25 টাকা হারে ওই রাস্তা ঢালাই করতে কত খরচ হবে? এটার উত্তর নাই, বুঝছেন? এটার উত্তর অ্যান্সার নাই, কিন্তু অ্যান্সার নাই, বের করেন কত আসে। তাহলে প্রথমে যেহেতু রাস্তার মাঝ বরাবর যখন বলছে, বাগানের ঠিক মাঝখানে 2টা রাস্তা, তাহলে এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 60, এই বরাবর একটা রাস্তা, এই বরাবর একটা রাস্তা, রাস্তার প্রস্থ কত? 5 ফুট। তার মানে এই যে এইটুক 5 ফুট, বুঝলেন? এইটুক 5 ফুট মানে এইটুক 5 ফুট, আর এই যে এখানে একটা বর্গক্ষেত্র আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 ফুট। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিব, সরি এটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য কত হবে? এই যে রাস্তার ক্ষেত্রফল মানে এই আয়তের ক্ষেত্রফল, এই আয়তের ক্ষেত্রফল নিতে হবে, সেখান থেকে এই বর্গের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, ব্যাস। তাহলে এইটা যদি 80 হয় তাহলে এটা 80, তাহলে 80 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? 5, ব্যাস, প্লাস এটার ক্ষেত্রফল যখন নিবেন তখন এর দৈর্ঘ্য হচ্ছে এটা মানে হচ্ছে এইটা 60 ইন্টু প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5। তাহলে এই জায়গাটা কমন জায়গা, এটা একটা বর্গ যার প্রত্যেক বাহু 5, সুতরাং এই 5 স্কয়ার বিয়োগ করতে হবে। এখন 5 আসতে 40 আর একটা শূন্য 400, 5 6 30 আর একটা শূন্য 300, মাইনাস 5 স্কয়ার কত? 25, 300 আর 400 700, 700 থেকে একবারে 700 থেকে 25 বিয়োগ গেলে 675, তার মানে রাস্তার ক্ষেত্রফল 675। হ্যাঁ, তাহলে প্রতি বর্গমিটারে খরচ কত? 25 টাকা। তাহলে 675 বর্গমিটারে মোট খরচ কত? এই 675 কে 25 দিয়ে গুণ, দেখেন 675 গুণ 25। এখন 25-এর নামটা যদি মনে থাকে তাহলে তো ভালো, 25-এর নামটা মনে না থাকলে এই 25কে 2 ভাগে ভাগ করবেন। 25কে আপনি 25 না লিখে
675, 25 কে ভেঙে লিখবেন 5 গুণ 5, 5 দিয়ে গুণ করেন, 5 5 25 5 হাতে 2, 5 7 35 আর 2 37 হাতে 3, 5 6 30 আর 3 33। এবার আবার 5 দিয়ে গুণ করেন, 5 5 25 5 হাতে 2, 5 7 35 আর 2 37 হাতে 3, 3 5 15 আর 3 18 হাতে 1, 3 5 15 1 16, 16,775, 16,775 টাকা। বুঝতে পারছেন? 16,775। আমি আবার বলছি, এটা কোনো ব্যাপার না। 25 দিয়ে গুণ করতে আমার কষ্ট হচ্ছে, তাহলে 25 কে ভেঙে ছোট কর, দুইবারই 2 স্টেপে করবো, সমস্যা কি? মনে করেন আমি একটা গুণ করতে গেলাম, আমার মনে করেন যে 914 ইন্টু হচ্ছে মনে করেন যে 18 না, মনে করেন 21। এখন 21-এর নামটা তো ভাই আসলে সচরাচর কেউই মনে নাই, তাহলে সে কি গুণটা করবে না? অবশ্যই করবে। এই 914 গুণ 21 কে লিখবে 3 গুণ 7। এবার প্রথমে 3 দিয়ে গুণ করবে, 3 4 12 2 হাতে 1, 3 8 3 আর 1 4, হ্যাঁ 3 9 27, ব্যাস। এবার 7 দিয়ে গুণ, 7 দুগুণী 14 4 হাতে 1, 4 সাথে 28 আর 1 29 হাতে 2, 7 সাথে 49 আর 1 50 0 হাতে 5, 7 দুগুণী 14 আর 5 19, তাহলে 19,094। এর গুণ করে দেখেন 19,094 আসে কিনা। যদি কনফিউশন থাকে আমি যে করে দেখাচ্ছি, কত 914 ইন্টু হচ্ছে কত 21, আরে 19,194, যে 19,100 দেখুন দেখি তো, 7 দুগুণী 14, 7 সাথে 49, 4 সাথে 28, সরি 7 দুগুণী 14 হাতে 1, 4 সাথে 28 আর 1 19, 29 হাতে 2, 7 সাথে 49 আর 2 51, এই যে 49 আর 2 51, এই যে ভুল হয়েছিল। আমি বলতেছি যে যদি কখনো এরকম এমন একটা গুণ আসছে যেটা সরাসরি পাচ্ছেন না, তখন এটাকে ভেঙে নেন। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের দিক না, ঠিক মাঝখানে, মাঠের ঠিক মাঝখানে, ঠিক এটা হচ্ছে ঠিক মাঝখানে, মাঠের ঠিক মাঝখানে, মাঠের ঠিক মাঝখানে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি মানে কিন্তু লম্বা, আড়াআড়ি মানে কি জানেন? আড়াআড়ি মানে একটার উপর দিয়ে আরেকটা 90 ডিগ্রি কোণে গেলে পারে, তাকে বলে আড়াআড়ি, বুঝছেন? আড়াআড়ি ভাবে 1.5 মিটার দুটি রাস্তা আছে, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তার মানে আপনার কাছে একটা বাগান আছে, এই হলো সেই বাগান, এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, মানে এটা 40, প্রস্থ হচ্ছে 30 মিটার, মানে এটা 30, আর রাস্তার ঠিক এই বাগানের ঠিক মাঝ বরাবর মাঝখানে, তার মানে এই পাশ দিয়ে একটা রাস্তা, আড়াআড়ি মানে হচ্ছে লম্বা লম্বা, এখান দিয়ে একটা রাস্তা, এই তাহলে এইটুক যদি 40 হয় তাহলে এইটুক 40, হ্যাঁ, আর এই হলো রাস্তার প্রস্থ, এই যে রাস্তার প্রস্থ এইটুক মানেই তো এইটুক, রাস্তার প্রস্থ মানে যে এইটুক মানেই তো এইটুক মানে এইটুক, বুঝছেন? তাহলে এইটুক কত 1.5, তাহলে এইটুক 1.5, তাহলে এই যে এটা 1.5, আর এই মাঝখানে একটা বর্গক্ষেত্র হয়েছে, তার প্রত্যেক বাহু হবে 1.5, কারণ এটা 1.5 মানে এগুলো 1.5। তাহলে প্রথমে আমরা এই রাস্তার ক্ষেত্রফল বের করি, তাহলে এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এই যে পুরোটা মানে 40, তাহলে দৈর্ঘ্য ইন্টু এই রাস্তার প্রস্থ হচ্ছে 1.5 প্লাস এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে যে এটা মানে হচ্ছে যে 30 ইন্টু প্রস্থ হচ্ছে যে এটা হচ্ছে 1.5, হ্যাঁ, মাইনাস এই মাঝখানের বর্গ যার প্রত্যেক বাহু 1.5, তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে 1.5 এর স্কয়ার। দেখেন 1.5 দিয়ে গুণ করা খুবই সহজ। 1.5 মানে কি জানেন? এই 40 কে একবার গুণ, আর 0.5 মানে 40 কে হাফ করে যোগ। তাহলে 40 দিয়ে প্রথমে এদিকে তাকান, 40 দিয়ে একবার গুণ করলে 40, আর 40 কে 0.5 মানে হাফ করলে পরে 20, সেই 40 আর 20 60। অথবা মনে করেন এখানে পয়েন্ট নাই, মনে করেন পয়েন্ট নাই, তাহলে 15 দিয়ে 4 কে গুণ করলে কত? 4 15 60 না? আর যে এই 3 দিয়ে 15 কে গুণ করলে 3 15 45। আর আমি এইভাবে চিন্তা করি যে 30 ইন্টু 1.5, এই 1.5 মানে কি 1.5 না, তার মানে 30 এর 1.5 গুণ, 30 এর 1.5 গুণ, তাহলে 3 দিয়ে কি 4.5 না? আর এই যে একটা শূন্য আছে, এই জন্য দশমিক এই 4.5 থেকে এক ঘর শিফট এদিকে চলে যাবে, বুঝছেন? এই 1.5 দিয়ে 4 দিয়ে 6 না, আর এই একটা শূন্যের জন্য দশমিক এক ঘর এখানে চলে যাবে 60, মাইনাস 1.5 না চিন্তা করেন, মনে করেন 15 স্কয়ার কত? 225, তো 1.5 স্কয়ার মানে 2.25। এগুলা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। এখন দেখেন 60 আর 45 105,
105 থেকে 2.25 বিয়োগ করতে হবে। অনেকে এটা বিয়োগ করতে পারে না, এর জন্য এই পূর্ণ অংশ আগে বিয়োগ করতে হয়। তাহলে 105 থেকে 2 বিয়োগ করেন, 2 বিয়োগ করলে কত? 103। 103 থেকে 0.25 বাদ দিলে নিশ্চয়ই 102.75, তাই এটা 102.75। তাহলে আমাদের উত্তর হচ্ছে 102.75। আর অপশনে ফ্র্যাকশন এক জায়গায় আছে, এগুলো কোনোটাই ফ্র্যাকশন নাই, ফ্র্যাকশন আসেই এক জায়গা। তাহলে তো আমার উত্তর 102.75। এটাই ক্লিয়ার, বুঝছেন? আরে 1.5 মানে কি? 40 ইন্টু 1.5, 1.5 মানে হচ্ছে 40-এর একবার ফুল গুণ আর পরে হচ্ছে হাফ গুণ। তাই 40-কে একবার ফুল গুণ করলে 40 হয়, আর 40-কে হাফ গুণ করলে 40 আর হাফ কত? 20 না? তাহলে 40 আর 20 কত? 60। বুঝছেন? আর দশমিকের গুণ ভাগ তো আমি আগেই শিখাইছি। নেক্সট, একটি বর্গাকার মাঠের চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল, আচ্ছা এটা পরে করাবো, হ্যাঁ এটা পরে করাবো, সমস্যা নেই। এখন হচ্ছে এক্সট্রা প্রবলেমস মানে আমি এই রিলেটেড আরো কিছু প্রবলেমস নিয়ে আসছি শুধু আপনাদের প্র্যাকটিস করানোর জন্য। হ্যাঁ, এগুলো আমাদের বইয়ে নাই, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, আমি দেখাচ্ছি। বলেন কত হবে বলেন তো? 10 মিটার দৈর্ঘ্য এবং 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর মানে 4 কোণা বরাবর, ঠিক আছে? পরিসীমা বরাবর বাইরের চারিদিকে, ওই দেখেন বাইরের চারিদিকে বলেই দিছে, বাইরের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে বাইরের চারিদিকে বলছে, তার মানে যখনই বলবে বাইরের চারিদিকে তখন আপনি আগে বাগান আঁকাবেন, ঠিক আছে? এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, ওকে, আর প্রস্থ হচ্ছে 5 মিটার। এই যে দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার, এই যে এইটুকু। আচ্ছা, এখন বাইরের চারিদিকে 2 মিটার, তার মানে এই যে বাগানের বাইরের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তাহলে এখন কি করবেন? এই যে কোণাগুলো জুড়ে দিবেন, তাহলে এইটুক কিন্তু 10, তাহলে 2 মিটার প্রশস্ত রাস্তা, তার মানে এই যে এইটুক 2, এই কোণা 2, সব কোণা 2, সব আমার আঁকাতে ছোট বড় হয়েছে। হ্যাঁ, এই যে কোণা 2, তাহলে এখন এই পুরোটার মান কত? এইটুক হলো 10, এইটুক 2 আর এইটুক 2, এই পাশে 2 আর এই পাশে 2, 4 আর মাঝখানে 10, তাহলে এই মোট হলো 14। আর এটার ক্ষেত্রে কিন্তু এই যে এইটুক কিন্তু 5, এক্ষেত্রে এই মাঝখানের অংশ বের করা লাগতেছে না, কারণ আমার এইটুকের প্রস্থ আমি পেয়ে গেছি, এটুক হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে এখন এই এলাকার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হলো 2, এরকম রাস্তা ওই পাশে একটা রাস্তায় আবার 2 দিয়ে গুণ প্লাস এই যে এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, এই এইটুকের ক্ষেত্রফল হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হলো 2, আর এরকম একটা রাস্তা এই পাশে আছে, তাই আবার 2 দিয়ে গুণ, এই দুটো যোগ। 14 দুগুণ 28, 28 দুগুণ 56 প্লাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 56 আর 20 কত? 76। তাহলে আমাদের উত্তর হচ্ছে 76 আছে অপশনে, এই যে বি নাম্বার অপশন 76। 60 কিভাবে হয়? 76 না? আমি উত্তরগুলা দেখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। 76। এই যে এইটুক 10, তাহলে এই পাশে 2। আমি আবার বলছি, রাস্তাটা হচ্ছে বাগানের বাইরের চারিদিকে, তার মানে আগে বাগান আঁকাতে হবে, তারপরে রাস্তা। তাহলে বাগানের এই যে দৈর্ঘ্য 10, প্রস্থ 5। নেক্সট, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, বাগানের বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল কত? দেখেন বাইরের চারিদিকে বলছে, মানে আগে বাগান আঁকাবেন তারপরে রাস্তা, ব্যাস, বাগানের পরে রাস্তা। তাহলে এইটুক দৈর্ঘ্য 40, এই যে দৈর্ঘ্য 40, প্রস্থ 30, ওকে। এর বাইরের চারিদিকে একটা রাস্তা আছে, ব্যাস। কয় মিটার? 2 মিটার। তাহলে এই যে এইটুক জুড়ে দেন, এগুলো জুড়ে দেন, আঁকাই জুড়ে দিবেন, এই 2 জুড়ে দিবেন। তাহলে বাগান রাস্তার প্রস্থ হচ্ছে 2 মিটার, তাহলে এই যে এইটুক 2,
তাহলে এই পাশের টুকু 2, তাহলে এই কোণাও 2, প্রত্যেক কোণা 2, প্রত্যেক কোণা 2, রাস্তার প্রশস্ততা ওই প্রত্যেক কোণার সমান, তাহলে এই কোণাও 2, তাহলে এইটুক 2, এইটুক 2, আর এই মাঝখানের টুক 40, তাহলে এই টোটালটা কত? এই 2 আর এই 2 4, আর মাঝখানে 40, 44, তার মানে এই পুরোটা হলো 44, আর এই পুরোটা মানে হচ্ছে নিচেরটা 44। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমন? দৈর্ঘ্য হচ্ছে 44, প্রস্থ হলো 2, এরকম একটা রাস্তা ঠিক উপরে আছে, তাই এটাকে আবার 2 দিয়ে গুণ। এবার যোগ, এই যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমন হবে? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30, প্রস্থ 2, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 × 2, এরকম একটা আয়তক্ষেত্র এই পাশে আছে, তাই আবার 2 দিয়ে গুণ করে দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিলাম। 44 দুগুণে 88, 88 দুগুণে কত হয়? আরে 80 দুগুণে 160, আর 8 দুগুণে 16, 176, প্লাস 2 দুগুণে 4, 3 × 120, 120, এই যে 30 দুগুণে 60, 60 দুগুণে 120, তাহলে এখানে থাকতেছে 6, 7 আর 2 9, 9 2 296, 296 আছে অপশনে। আয় আল্লাহ, এটি বাগানের ক্ষেত্রফল চাইছে, তো বাগানের ক্ষেত্রফল চাইছে, আমরা রাস্তার ক্ষেত্রফল কেন বের করতেছি? কি যে হয়েছে, মানে রাস্তার ক্ষেত্রফল বের করতে করতে এখানে যে বাগানের ক্ষেত্রফল চাইছে। তাহলে দেখেন একটু তাকান, তাহলে এটা হচ্ছে বাগান, একটা বাগান যার দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 30। এখন বাগানের বাহিরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা, এই যে রাস্তাটা আছে সেটা হচ্ছে বাগানের বাহিরের চারিদিকে। এখন অঙ্কে বলছে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল মানে কিন্তু রাস্তা সহ বলেনি, শুধু বাগান অংশটুকুর, তার মানে এইটা। অনেকে দেখে ঘাবড়ে যাবে, এই রাস্তাটা যোগ টোক করে অস্থির করে দিবে। তাহলে এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 30, তাহলে 40 × 30, 3 4 12, আর 2টা 0, 1200, 1200, উত্তর 1200, উত্তর 1200, উত্তর 1200। এটা একেবারেই সহজ, মানে মানে রাস্তা টাস্তা দিয়ে মানে আপনাকে কনফিউজ করে দিচ্ছে, বলছে বাগানের ক্ষেত্রফল কত, শুধু বাগানের ক্ষেত্রফল চাইছে। বোঝা গেছে কি বিষয়টা? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। শুধু বাগানের ক্ষেত্রফল চাইছে, রাস্তা সহ না, শুধু বাগান অংশটুকুর। হ্যাঁ, ওকে, নেক্সট। একটি আয়তাকার মাঠের বাইরের চারিদিকে একটি রাস্তা আছে, মাঠের বাইরের চারিদিকে, যখনই বলবে মাঠের বাইরের চারিদিকে তার মানে আগে মাঠ আঁকাবেন, তারপরে রাস্তা আঁকাবেন। মাঠের দৈর্ঘ্য 50, প্রস্থ 40, এই যে একটা একটা মাঠ যার দৈর্ঘ্য 50, প্রস্থ 40, ওকে ফাইন। এবং রাস্তা আছে 2 মিটার চওড়া রাস্তা, এই যে 4 পাশ দিয়ে 2 মিটার চওড়া রাস্তা, 4 পাশ দিয়ে 2 মিটার চওড়া রাস্তা। বলছে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত? দেখেন অঙ্কে চাইছে কি রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, তাহলে মাঠের দৈর্ঘ্য এইটুকু হচ্ছে 50, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য তার মানে এই যে পুরো যে রাস্তা সহ যে মাঠটা না, আচ্ছা এইটুকু হচ্ছে শুধু মাঠ, আর এইটাকে বলা হচ্ছে রাস্তা সহ মাঠ। তো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য মানে যে এইটা, এটা কেমনে পাবেন? এই যে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা চওড়া হচ্ছে 2, তাহলে এইটুকু হচ্ছে 2, এইটুক 2 মানে এইটুক 2, এই চওড়া এইটুক 2, এইটুক 2 মানে যে এইটুক 2, তাইলে এই রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে এই পুরোটা, এই পুরোটা হচ্ছে এইটুক 2, এইটুক 2 4, আর এই মাঝখানের 50, তাহলে 50 + 4 = 54। তো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য 54, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য 54। এখান ক্ষেত্রফল চাইনি, যা চাইবে তাই বের করবেন। এবার আপনাদেরকে আমি একটা করতে দিচ্ছি, এটা করেন তো। আমি একটু পানি বিরতি দিলাম। প্রতি বর্গ মিটারে 5 টাকা করে রাস্তায় গাছ লাগাতে কত খরচ পড়ে? 5 টাকা করে গাছ লাগাবে, দেখেন প্রতি বর্গ মিটারে 5 টাকা করে খরচ হবে গাছ লাগাতে। তাহলে প্রতি বর্গ মিটারে, রাস্তার প্রতি বর্গ মিটারে, এখন গাছটা সব জায়গায় লাগাবে না, রাস্তায় লাগাবে, তার মানে পুরো রাস্তার ক্ষেত্রফল বের করে প্রতি বর্গ মিটারে খরচ যদি 5 টাকা হয়, তাহলে সম্পূর্ণ জায়গায় ক্ষেত্রফল খরচ কত সেটা বের করতে, এটা করেন তো। মানে রাস্তার ক্ষেত্রফল বের করে 5 দিয়ে গুণ।
কত আসে? কি অবস্থা এখন? হচ্ছে না কেন? উত্তর দিন। বারোশো? 1200 কি টাকা নাকি আগের অঙ্কের উত্তর? 1200 কোনটা? 1200 আসছে। 1000। মিম মাহমুদ বলছেন 1000। অন্যদের কি অবস্থা? মাসরুর রহমান 1200। জিহান আফরিন আরিফিন, সরি ভাই, 1200। কি অবস্থা? অন্যদের কি অবস্থা? দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 25, প্রস্থ 21 মিটার। বাগানের বাইরের চারিদিকে, বাগানের বাইরে আছে, তার মানে আগে বাগান আঁকাতে হবে। দৈর্ঘ্য 25, ছোট করে লিখতে হবে, দৈর্ঘ্য 25, প্রস্থ 21। বাগানের বাইরে, এই যে বাগানের বাইরে চারিদিকে, বাগানের বাইরে চারিদিকে কি 2 মিটার চওড়া রাস্তা। প্রতি বর্গ মিটারে 5 টাকা করে গাছ লাগাতে খরচ হচ্ছে। তাহলে মোট খরচ কত? তাহলে প্রতি বর্গ মিটারে যদি 5 টাকা করে খরচ হয়, তো ছোট ছোট চারা গাছ লাগাইছে, মনে করেন এই রাস্তার উপর দিয়ে ছোট ছোট ঘাসের গাছ লাগাইছে, তাই ক্ষেত্রফল হিসাব করছে, বুঝছেন? তাহলে প্রতি বর্গ মিটারে খরচ 5 টাকা, তাহলে রাস্তার পুরো ক্ষেত্রফল বের করলেই তো আমি পাবো মোট খরচ কত। তাহলে রাস্তার পুরো ক্ষেত্রফল বের করতে গেলে এগুলো জুড়ে দেন, এই যে এইটুকু জুড়ে দেন, যে এই পাশে জুড়ে দেন। তাহলে রাস্তার চওড়া হচ্ছে 2 মিটার, তাহলে এইটুক 2, এইটুক 2, তাহলে এই যে এটা 2, এই কোণা 2, এই কোণা 2, হ্যাঁ, এই যে কোণা 2। তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? এইটুক যদি 2 হয়, এইটুক 2 হয় 4, আর এই মাঝখানে হচ্ছে 25, তাহলে এই টোটাল হচ্ছে 25 আর 4 29, তার মানে এই পুরো দৈর্ঘ্য 29। তাহলে এটার ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য হচ্ছে 29, প্রস্থ হলো 2। এরকম আর একটা রাস্তা উপর দিয়ে আছে, তাই এটাকে আবার 2 দিয়ে গুণ করে এই 2 রাস্তার ক্ষেত্রফল নিলাম প্লাস। এবার এই রাস্তার ক্ষেত্রফল যখন নিব, এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হলো 2। এরকম রাস্তা এই পাশে একটা আছে, তাই একে আবার 2 দিয়ে গুণ। এখন 29 দুগুণে 58, 58 দুগুণে কত হবে? 58 দুগুণে 116 প্লাস কিভাবে? 29 দুগুণে 58 না, 58 দুগুণে 116 না, 116 কিভাবে? যে 50 দুগুণে 100, এই যে 58 দুগুণে 116 কিভাবে? 50 দুগুণে 100 আর 8 দুগুণে হচ্ছে 16, 116, বুঝছেন? 21 দুগুণে 42, 42 দুগুণে 84, তাহলে কত হচ্ছে? 116 আর 84, 200। তার মানে ক্ষেত্রফল 200 বর্গ মিটার। এখন প্রতি বর্গ মিটারে খরচ কত? 5 টাকা। তাহলে রাস্তার ক্ষেত্রফল 200, তাহলে 200 বর্গ মিটারে খরচ কত? 200 × 5, 5 দিয়ে 2 কে গুণ করলে 10, আর এই যে 2টা শূন্য, 1000। তাহলে উত্তর হচ্ছে 1000 টাকা। খুবই সিম্পল, বেশি মাথা গরম করবেন না, বেশি মাথা, বরং এই মেথডটা সহজ, মাথার উপর চাপ কম পড়বে। হ্যাঁ, আমি ওই মেথডও শিখাবো, টেনশন করেন না, সবই শিখাবো, বাদ যাবে না কিছুই। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার ও 20 মিটার। বাগানটির চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা থাকে, তবে রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? বাগানটির চারিদিকে, চারিদিকে মানে বাইরের চারিদিকে। এখানে কিন্তু একমাত্র ভিতরে রাস্তা আঁকানোর সময় অবশ্যই অঙ্কে ভিতরে কথাটা উল্লেখ থাকবে। অঙ্কে ভিতরে কথাটা উল্লেখ না থাকলে সবসময় ধরতে হবে যে আগে বাগান, তারপরে রাস্তা, তার বাইরে রাস্তা, সবসময় ভিতরে কথা উল্লেখ না থাকলে। তাহলে এখানে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 30 আর 20, তাহলে আমি একটা বাগান আঁকাইলাম, যেটা হচ্ছে 30, এটা হচ্ছে 20। হ্যাঁ, এবার বাগানের চারিদিকে মানে বাইরে, হ্যাঁ, চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা, তাহলে এই 5 মিটার চওড়া একটা রাস্তা আমি আঁকায় ফেলতেছি। তাহলে এইটা 5 মিটার, তারপরে এখন এই যে জুড়ে দিব, রাস্তার ক্ষেত্রফল যাইছে না, এটা জুড়ে দিব। তাহলে এই যে এইটুক 5, এইটুক 5, তাহলে এই যে এইটুকু কত? 5, এই কোণা 5, এই কোণা 5, সব 5। তাহলে এটার ক্ষেত্রফল কেমনে পাবেন? এইটুক 5, এইটুক 5, 10, আর মাঝখানে 30, তাহলে এই টোটালটা 40, তার মানে নিচেরটা হচ্ছে 40। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 5, তাহলে ক্ষেত্রফল 40 × 5। এরকম আর একটা রাস্তা উপর আছে, তাই 2 দিয়ে গুণ প্লাস। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে 20 × 5। এরকম একটা রাস্তা এই পাশে আছে, তাই এটাকে আবার 2 দিয়ে গুণ। দেখেন 4 পাশে 20, আচ্ছা 40, 4 পাশে 20 আর একটা শূন্য, 200, 200 কে 2 দিয়ে গুণ করলে 400, একবারে
একবারে 400, হ্যাঁ, প্লাস এই যে 4 5 20, 20 পর একটা শূন্য, 200, 200 গুণ 2 400। দেখেন 5 20 100, 100 কে 2 দিয়ে গুণ করলে 200, তাহলে 400 আর 2 কত, 600। তাহলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 600। তাহলে এটা হচ্ছে 4 নম্বর অপশন, 600। নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 12 মিটার, আর ঘরের চারপাশে 2 মিটার চওড়া একটি বারান্দা আছে। এবার বলছে বারান্দা, আরে ভাইয়া ঘর হয় আয়তাকার, তার 4 কোণে দিয়ে বারান্দা, ঘোরানো বারান্দা থাকে না, ঘরের 4 কোণে দিয়ে বারান্দা, মানে ঘরটা হলো বাগান আর তার চারপাশে আছে রাস্তা, এই রাস্তা হলো বারান্দা, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি বলছে, ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15, এই যে ঘরের দৈর্ঘ্য 15, প্রস্থ হচ্ছে 12, আর চারপাশে যে বারান্দা আছে 2 মিটার চওড়া, এই যে এটা হলো বারান্দা, এই যে 2 মিটার চওড়া বারান্দা। অঙ্কে বলছে বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল, বুঝেন কিন্তু অঙ্কে চাইছে বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল, মানে এই পুরোটার ক্ষেত্রফল। বারান্দা সহ মানে তো এই যে এগুলো হলো বারান্দা, এই যে এগুলো বারান্দা, তো বারান্দা সহ ক্ষেত্রফল মানে তো এই পুরো ক্ষেত্রফলটা চাইছে, তাই না? তাইলে চারপাশে 2 মিটার চওড়া একটি বারান্দা, তার 2 মিটার চওড়া বারান্দা, তার মানে বারান্দার চওড়া 2 মিটার, এইটুক 2, এইটুক 2 হলে যে এইটুক 2, তারপরে যে এই চওড়া 2, এইটুক 2 হলে এইটুক 2, বোঝা যাচ্ছে? হ্যাঁ, চওড়াই যে এইটুক 2, এইটুক 2 হওয়া মানে যে এইটুক 2, কোণা সব 2, হ্যাঁ, বুঝতেছেন? তাহলে এইটুক 2 মানে হচ্ছে এই যে এইটুক 2, হ্যাঁ, এই যে এটা 2 মানে কি, এই যে এটা 2। তাহলে দেখেন একটা জিনিস চিন্তা করেন, তাহলে বারান্দা সহ যখন ক্ষেত্রফল বের করবেন তখন বারান্দা সহ দৈর্ঘ্য এটা বের করতে হবে। তাহলে এই যে ঘরের এইটুক ছিল 15, এই পাশে 2, এই পাশে 2, তাহলে 2 আর 2 4, আর এই 15 19, তার মানে বারান্দা সহ দৈর্ঘ্য 19, ঠিক আছে? আর বারান্দা সহ প্রস্থ, এই যে এইটুক ছিল 12, আর এইটুক 2, এইটুক 2 4, তাহলে এই 2 আর 2 4, আর এই যে এইটুক 12, এইটুক 12 মানে যে এইটুক 12, তাহলে 4 আর 12 16, তার মানে পুরোটা হচ্ছে 16। তার মানে বারান্দা সহ দৈর্ঘ্য 19, বারান্দা সহ প্রস্থ 16, তাহলে 19 গুণ 16 যা হয় তাই। আর 16 নামটা মুখস্থ থাকলে গুড, না থাকলে ভেরি গুড, কি করবো? 16 9 144 হয়, 144 এর 4 হাতে 14, 16 কে 16 আর 14 কত হয়? 16 আর 14 30, 304। তাহলে উত্তর হচ্ছে 304। দেখি ঠিক আছে কিনা, উত্তর 304, বারান্দা 304, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আপনি খেয়াল করেন, এখন যদি আপনি এই যে মানে 16 দিয়ে 19 কে না গুণ করতে পারেন, তখন কি করবেন? 19 গুণ 16, এই 16 কে ভেঙে নিবেন, 16 কে ভেঙে 4 গুণ 4 করবেন। এখন 4 19 কত হয়? যদি তাও না পান সমস্যা নেই, 4 9 36, 6 হাতে 3, 4 1 4 আর 3 7, এবার আবার 4 দিয়ে গুণ করেন, 4 6 কত? 4 6 24 এর 4 হাতে 2, 4 7 28 আর 2 30, কোনো সমস্যা নাই তো। 16 দিয়ে করতে পারছেন না, 16 কে ভেঙে 2 বারে করেন, কিন্তু করতে তো হবে, এভাবে করতে করতে একসময় হয়ে যাবে। হ্যাঁ, এখন ছেড়ে দিব তো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, হ্যাঁ, তো ঠিক আছে। এখন 8টা 45-এ নিব কিনা বলেন? 1 ঘন্টা 45 মিনিট ক্লাস হয়ে গেল, 8টা 45-এ নিতে হলে আবার 1 ঘন্টা পরে নিতে হবে, একটু কাজও তো ছিল। আসলে পরপর 2টা ক্লাস নেওয়া খুব কঠিন। আচ্ছা ঠিক আছে, তো এখন রাখছি, হ্যাঁ, আজানের সময় হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।